আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাই বোন, আজকে আমরা বিগত বছরের যে প্রশ্নগুলো আসছে এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং ওই প্রশ্নের ব্যাখ্যা সহ আলোচনা করব, যেন ওই রকম আরও যে সকল প্রশ্ন আসে ওই রকম প্রশ্ন যদি আমরা আগামীতে পাই, ইনশাল্লাহ সেটার উত্তর করতে পারবো। আমরা অবশ্যই এখন লাইভটা দ্রুত শেয়ার করে দেই, যত আমাদের ক্লোজ আছে সবাই মেনশন করে দেই, শেয়ার করে দেই। যত দ্রুত শেয়ার করতে পারবো আমরা তত দ্রুত ক্লাসগুলো শুরু করতে পারবো ইনশাআল্লাহ। আগে আমাদের সবাইকে বলেন তো একটু দেখি আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা সবাই একটু কমেন্টে জানাবেন। বিগত কইরেন না, আর আসবে না। আচ্ছা, বিগত কইরেন না, একটা বিসিএস মাত্র গেল, তো এই বিসিএসটা আসলেই প্রশ্নটা খুবই কঠিন করছে, তুলনামূলক কঠিন করছে। বিগত বছরগুলোর প্রশ্ন আসে নাই, কিন্তু প্রশ্ন সমাধান যদি করতে যান, বিশ্লেষণমূলক প্রশ্ন সমাধান করতে যারা বিশ্লেষণমূলক প্রশ্ন সমাধান করছেন তারা অবশ্যই এখান থেকে কমন পাচ্ছেন। তবে এত ডিপ প্রশ্ন করা আদৌ উচিত হয়নি, কি বুঝে করছে সেটা খোদা তাআলা ভালো জানে। আমরা দ্রুত লাইভটা শেয়ার করে দেব, যত দ্রুত শেয়ার করবো ইনশাল্লাহ তত দ্রুত আমাদের ক্লাসটা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই বোন, দ্রুত লাইভটা ক্লাস শেয়ার করে দেন, লাইভ ক্লাসটা দ্রুত শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ক্লিয়ার। রিমঝিম বৃষ্টি। শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান। ধন্যবাদ সবাইকে। আমরা দ্রুত ক্লাসটা শেয়ার করে দেই, প্রিয় ভাই বোন আমার, দ্রুত ক্লাসটা শেয়ার করে দেই ইনশাআল্লাহ। আজকের এই ক্লাস থেকে আমরা 2 থেকে 3 মার্ক কমন পাবো ইনশাআল্লাহ। আজকের এক ক্লাস থেকেই ইনশাআল্লাহ 2 থেকে 3 মার্ক কমন পাবো। শুধু বিগত সালের প্রশ্ন সমাধান করব না, বিগত সালের প্রশ্নটা আসছে কিভাবে, কোথা থেকে আসছে এইটার বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। এই বিগত সালের প্রশ্ন না আসলেও আপনারা অন্য প্রশ্নের উত্তর করতে পারবেন, নতুন যদি প্রশ্ন আসে সেটার উত্তর করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন আমার, দ্রুত শেয়ার করে দেন। রূপসী বাংলা, হ্যাঁ আমাদের নির্দিষ্ট সময়ে ক্লাস হবে। আজকে আপনাদের কাছে হঠাৎ করেই ক্লাসটা শুরু হয়েছে। বিসিএস এর প্রশ্ন এমন হওয়া উচিত না, বিসিএস এর প্রশ্ন এমন হওয়া উচিত না, এটা বিভিন্ন কারণ আছে, পরে এক সময় বলা হবে। কারণ এখানে সবাই তো আর বাংলার লেকচারার হবে না, বাংলার প্রভাষক হবে না, এখানে কেমিস্ট্রির হবে, ইংরেজির হবে। বাংলা এত ডিপ প্রশ্ন করা উচিত হয়নি, মোটেই উচিত হয়নি। শেয়ার ডান। আমার প্রিয় ভাই বোন সবাই শেয়ার করে দেবেন, সবাই শেয়ার করে দেবেন এবং মেনশন দিয়ে সবাইকে জানিয়ে দেন, মেনশন দিয়ে প্লিজ সবাইকে জানিয়ে দেবেন। শেয়ার ডান, শেয়ার ডান। ধন্যবাদ সবাইকে। রাবিয়া ইসলাম আলিম, আমাদের ক্লাস আজকে প্রাচীন বাংলার ইতিহাস থেকে শুরু করে যে আধুনিক যে বাংলা ব্যাকরণ সবগুলো নিয়ে আমরা আলোচনা করব। যত দ্রুত আপনারা শেয়ার ডান দেবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে, সবাই শেয়ার দিচ্ছেন আলহামদুলিল্লাহ। সাতচল্লিশতম বিসিএস থেকে প্রশ্ন আসে নাই। আচ্ছা, হঠাৎ ক্লাস হচ্ছে এই জন্য কম সবাই জানে না স্যার। আচ্ছা, ক্লাসটা হঠাৎ নেওয়ার কারণ হচ্ছে আমাদের পরবর্তীতে আবার একটা ক্লাস হবে ইনশাআল্লাহ। আজকে হঠাৎ নেওয়ার কারণ অন্য একটা আছে, যে এই ক্লাসটা তাৎক্ষণিকভাবে নেওয়া হচ্ছে, এটা আপনাদের জন্যই, আপনাদের মঙ্গলের জন্যই। পরে আবার অন্য একটা টপিকস, এরপরে যেদিন ক্লাস হবে সেদিন টপিকস ভিত্তিতে আমরা যাবো ইনশাআল্লাহ। আজকে যেহেতু প্রশ্ন সলভ এবং বিশ্লেষণ, এর জন্য আমরা হঠাৎ করে ক্লাসে আসছি। আমরা সবাই যদি দ্রুত ক্লাসে জয়েন হতে পারি ইনশাআল্লাহ, যত দ্রুত ক্লাসে জয়েন করবেন সবাইকে, শেয়ার দেবেন। 7 শেয়ার ডান। আচ্ছা, সবাই মিনিমাম 5টা করে শেয়ার দেবেন, মিনিমাম 5টা করে শেয়ার দিয়ে বলবেন 5 ডান, 5 ডান। 5টা করে শেয়ার দিয়ে বলবেন 5 ডান।
বিভিন্ন মেসেঞ্জার গ্রুপ আছে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, অথবা নিজের প্রোফাইলে অন্যান্য যে ফেসবুক গ্রুপ আছে সেসব গ্রুপে শেয়ার দিয়ে বলবেন 5টা শেয়ার ডান। হ্যাঁ, বিসিএস এর পরীক্ষা বেশি হার্ড হয়েছে। আচ্ছা, তাহলে আমরা ক্লাসে চলে যাব ইনশাআল্লাহ খুব দ্রুতই। আমাদের সাথে যুক্ত হয়েছেন 319 জন ভাই বোন আমার, ধন্যবাদ। আরো দ্রুত সবাই যুক্ত হয়ে গেলে আমরা ইনশাআল্লাহ ক্লাস শুরু করব। আজকের ক্লাসটা হবে ইনশাআল্লাহ কমন নির্ভর একটা ক্লাস হবে। বিগত সালে সহজ প্রশ্ন আসছে, কিভাবে কঠিন প্রশ্ন আসলে আমরা উত্তর করতে পারবো সেটার উপর সম্পূর্ণ ধারণা দেওয়া হবে। আচ্ছা, তাহলে আমরা যদি ক্লাসে চলে যাই, আমাদের প্রথম প্রশ্ন বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে? বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে? আমরা জানি এখানে অপশন আছে কি, কোথায় কোথায় আসছে। প্রথমে দেখি 14তম বিসিএস আসছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে 2019 সালে আসছে, সহকারী উপখাদ্য পরিদর্শকের 2012 সালে আসছে। তার মানে কতটুকু গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন। আমরা এটার বিস্তারিত আলোচনা করব, আমরা আলোচনা করার পরে তারপরে উত্তর দেখব। আমরা জানি যে ভারতীয় লিপিমালা থেকে আমাদের বাংলা লিপিটা আসছে। তাহলে যদি বলি ভারতীয় লিপিমালা থেকে আসছে, ভারতীয় লিপিমালা, ভারতীয় লিপিমালা। এই ভারতীয় লিপিমালাকে আমরা জানি দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ব্রাহ্মী লিপি, একটা হচ্ছে ব্রাহ্মী লিপি, একটা হচ্ছে খরস্থি লিপি। একটা ব্রাহ্মী লিপি আর একটা কি, খরস্থি লিপি। আমরা আগে থেকে উত্তর করব না, এর মাঝে আমরা উত্তর করব, প্লাস আরো কি কি প্রশ্ন আসতে পারে ইনশাল্লাহ সেই সম্পর্কে ধরনের আজকে। আচ্ছা, বললাম আমাদের বাংলা লিপিটা আসছে ভারতীয় লিপিমালা থেকে, ভারতীয় লিপিমালা থেকে। আর ভারতীয় লিপিমালাকে ভাগ করা হচ্ছে দুই ভাগে, ব্রাহ্মী লিপি এবং খরস্থি লিপি। ব্রাহ্মী লিপি এবং খরস্থি লিপি। ব্রাহ্মী লিপি লেখা হয় বাম থেকে ডান দিকে, আর খরস্থি লিপি লেখা হয় ডান থেকে বাম দিকে, ডান থেকে বাম দিকে। যেমন আমরা যদি আরবি লেখার কথা বলি, আরবি, ফার্সি, উর্দু লিখলাম বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখলাম, এটা হচ্ছে আরবি ভাষায় লিখলাম, অর্থাৎ আরবি, ফার্সি, উর্দু এগুলো ডান থেকে বাম দিকে আসে, যেটা খরস্থি লিপিতে লেখা। আর ব্রাহ্মী লিপিতে লেখা হয় বাম থেকে ডান দিকে, যেমন আমরা বাংলা লিখি, হিন্দি লেখা হয়, সবগুলো হচ্ছে ব্রাহ্মী লিপি থেকে আসছে। আর যদি বলি এই ব্রাহ্মী লিপিকে আবার অবস্থান ভেদে তিন ভাগে ভাগ করা হয়েছে। ব্রাহ্মী লিপিকে অবস্থান ভেদে তিন ভাগে ভাগ করা হয়েছে। যারা পশ্চিমে থাকতো বা পশ্চিমাঞ্চলের লোকজন লেখে পশ্চিমা লিপিতে, যারা মধ্য ভারতে থাকতো তারা লিখতো মধ্য ভারতীয় লিপিতে, মধ্য ভারতীয় লিপিতে। আর আমরা যারা পূর্বে থাকতাম আমরা লিখতাম পূর্বী লিপিতে, আমরা লিখতাম পূর্বী লিপিতে। তাহলে দেখতে পাচ্ছি ব্রাহ্মী লিপি থেকে তিনটা লিপির উদ্ভব হয়েছে, পশ্চিমা লিপি, মধ্য ভারতীয় লিপি এবং পূর্বী লিপি। পশ্চিমা লিপি, মধ্য ভারতীয় লিপি এবং পূর্বী লিপি। এই পূর্বী লিপির তিনটা রূপ ছিল, তিনটা রূপ। একটা হচ্ছে সারদা, একটা হচ্ছে সারদা, সারদা। দ্বিতীয়টা নাগরী, একটা হচ্ছে কুটিল। সারদা, নাগরী এবং কুটিল। সারদা, নাগরী এবং কুটিল, এটা রূপ, এটা প্রকার না, এটা রূপ। তাহলে পূর্বী লিপির তিনটা রূপ আমরা পাচ্ছি, সারদা রূপ, নাগরী রূপ আর কুটিল রূপ। এই কুটিল রূপ থেকেই বাংলা বর্ণমালা বা বাংলা লিপিটা আসছে, বাংলা বর্ণমালা বা বাংলা লিপিটা আসছে।
বাংলা বর্ণমালা বা বাংলা লিপিটা আসছে। আচ্ছা, আবার দেখি তাহলে বাংলা বর্ণমালা কোন রূপ থেকে আসছে যদি প্রশ্ন করা হয়। যদি প্রশ্ন করা হয় কোন রূপ থেকে আসছে, তাহলে উত্তর হবে কুটিল রূপ। কোন রূপ থেকে আসছে? কুটিল রূপ। আবার যদি বলে বাংলা বর্ণমালা কোন লিপিমালা থেকে আসছে, তাহলে উত্তর হবে ভারতীয় লিপিমালা। ভারতীয় লিপিমালা। আবার বলছি, যদি বলা হয় বাংলা বর্ণমালা কোন লিপিমালা থেকে আসছে, তাহলে উত্তর হবে ভারতীয় লিপিমালা। যদি বলা হয় বাংলা বর্ণমালা কোন রূপ থেকে আসছে, তাহলে উত্তর হবে কুটিল রূপ থেকে আসছে। এখন আমি প্রশ্ন যদি করি বাংলা বর্ণমালা কোন লিপি থেকে আসছে, যেটা আমাদের প্রশ্ন, বাংলা বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে, তাহলে অবশ্যই আমাদের সংস্কৃত লিপি এখানে নাই। সংস্কৃত লিপি বাদ, চীনা লিপি বাদ, আরবি লিপি বাদ। কোন লিপি থেকে আসছে? ব্রাহ্মী লিপি থেকে আসছে। ব্রাহ্মী লিপি থেকে আসছে। যদি ব্রাহ্মী লিপি অপশনে না থাকতো, যদি পূর্বী লিপি অপশনে থাকতো, তাহলে আমাকে দিতে হতো পূর্বী লিপি। আমাকে দিতে হতো পূর্বী লিপি। আমাকে দিতে হতো পূর্বী লিপি। তাহলে আমরা যদি প্রশ্ন করি, আবার বলছি, বাংলা লিপি বা বর্ণমালাটা কোন লিপিমালা থেকে আসছে? ভারতীয় লিপিমালা। কোন লিপি থেকে আসছে? ব্রাহ্মী লিপি থেকে আসছে। ব্রাহ্মী লিপি লেখা হয় বাম থেকে ডান দিকে, আর খরচি লিপি লেখা হয় ডান থেকে বাম দিকে। যদি ব্রাহ্মী লিপি অপশনে না থাকে, তখন উত্তর হবে পূর্বী লিপি। যদি ব্রাহ্মী লিপি অপশনে না থাকে, তখন উত্তর হবে পূর্বী লিপির। আবার পূর্বী লিপির কোন রূপ থেকে আসছে যদি প্রশ্ন করা হয়, তাহলে কুটিল রূপ থেকে আসছে। কোন রূপ থেকে আসছে? কুটিল রূপ। তাহলে অবশ্যই আমরা বুঝতে পেরেছি যে বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে? উত্তর হবে ব্রাহ্মী লিপি থেকে। উত্তর হবে ব্রাহ্মী লিপি থেকে। এখন আমরা যদি আরো বিস্তারিত জানতে চাই এই সম্পর্কে, তাহলে বাংলা লিপি বা বর্ণমালার উদ্ভাবককে, বাংলা লিপি বা বর্ণমালার উদ্ভাবককে যদি প্রশ্ন করা হয়, বাংলা লিপি বা বর্ণমালার উদ্ভাবক, বাংলা লিপি বা বর্ণমালার উদ্ভাবক, উদ্ভাবককে উত্তর হবে চার্লস উইলকিন্স। উত্তর হবে চার্লস উইলকিন্স। আবার বলছি, যদি বলা হয় বাংলা লিপি বা বর্ণমালার উদ্ভাবককে, তাহলে উত্তর হবে চার্লস উইলকিন্স। চার্লস উইলকিন্স। আবার যদি বলা হয় এই বাংলা বর্ণমালা বা লিপির খোদাই কারককে বা আধুনিক রূপ দিয়েছে কে? খোদাই কারক বা আধুনিক রূপ প্রদানকারী। খোদাই কারক বা আধুনিক রূপ দিয়েছে কে? আধুনিক রূপ প্রদানকারী। উদ্ভাবক চার্লস উইলকিন্স বাংলা লিপির, কিন্তু এটা খোদাই করেছে পঞ্চানন কর্মকার। কে খোদাই করেছে? পঞ্চানন কর্মকার। পঞ্চানন কর্মকার। তিনি পেশায় ছিলেন একজন কাঠ মিস্ত্রি। তিনি পেশায় ছিলেন একজন কাঠ মিস্ত্রি। এটা মাথায় রাখবেন। তাহলে বললাম যে বাংলা লিপি বা বর্ণমালার উদ্ভাবক, বাংলা লিপি বা বর্ণমালার উদ্ভাবক চার্লস উইলকিন্স। চার্লস উইলকিন্স, কিন্তু এটা খোদাই করেছে কে বা আধুনিক রূপ প্রদান করেছে কে? সেটা হচ্ছে পঞ্চানন কর্মকার। পঞ্চানন কর্মকার। আবার যদি বলি স্থায়ী রূপ দিয়েছে কে? স্থায়ী রূপ দিয়েছে কে? যদি বলি স্থায়ী রূপ দিয়েছে কে? স্থায়ী রূপ দিয়েছে কে? স্থায়ী রূপ দিয়েছে কে? স্থায়ী রূপ দিয়েছে কে? সেটা উত্তর হবে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে দেখি, আমরা বলছি যে উদ্ভাবক কে ছিল? উদ্ভাবক ছিল চার্লস উইলকিন্স। উদ্ভাবক ছিল চার্লস উইলকিন্স। এটা আবার খোদাই কারক বা আধুনিক রূপ প্রদান করেছে পঞ্চানন কর্মকার, যিনি পেশায় ছিল একজন কাঠমিস্ত্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একজন কাঠমিস্ত্রি হয়ে আমাদের বাংলা ভাষা বা বাংলা বর্ণমালা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এরপরে যদি বলি আমাদের এই বর্ণমালা, এটা যে ক, এটা যে খ, এটা ওকে করেছে, অর্থাৎ
এটা স্থায়ী রূপ দিয়েছে। ওকে করেছে, স্থায়ী রূপ দিয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে আমরা শুধু একটা প্রশ্নের উত্তর পাচ্ছি না যে বাংলা লিপি বা বর্ণমালা উদ্ভব হয়েছে কোন লিপি থেকে। আমরা শুধু একটা প্রশ্নের উত্তর করে নিই যে ব্রাহ্মী লিপি থেকে। আরো বিস্তারিত জানলাম। ইনশাল্লাহ প্রতিটা প্রশ্নের উত্তরই এমন বিস্তারিত আলোচনা করব। আপনারা সবাই শেয়ার দিয়ে সবাইকে জানানোর চেষ্টা করবেন এবং মেনশন দেন। যদি আপনার ক্লোজ বন্ধু বান্ধবী যারা এখনো ক্লাসে অংশগ্রহণ করতে পারেনি তাদেরকে অবশ্যই মেনশন দিয়ে জানিয়ে দেবেন যে আজকের ক্লাসটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, দ্রুত ক্লাসে জয়েন হতে। খোদাই করেছে পঞ্চানন কর্মকার, স্থায়ী রূপ দিয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ধন্যবাদ, অনেকে কমেন্ট করছেন, ধন্যবাদ। এখন আমরা তাহলে জানলাম উদ্ভাবক চার্লস উইলকিন্স, খোদাইকারক, আধুনিক রূপ প্রদানকারী পঞ্চানন কর্মকার, স্থায়ী রূপ দিয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর বাংলা লিপি বা বর্ণমালাটা আসছে ব্রাহ্মী লিপি থেকে। এখন আমরা পরবর্তী প্রশ্নে যাই, দেখি আপনারা উত্তর করতে পারেন কিনা। প্রশ্নটা হচ্ছে বাংলা লিপির উদ্ভাবক কে? বাংলা লিপির উদ্ভাবক কে? আমার প্রিয় ভাই বোন, আমার কলিজার ভাই বোন, সবাই অবশ্যই উত্তর করবেন, খুব দ্রুত উত্তর করে দেবেন। উত্তর করবেন এইভাবে, আমি শিখিয়ে দেই। 2 এর ক অথবা খ অথবা গ অথবা ঘ, এভাবে উত্তর করলেই হবে, নাম না বললেও হবে। সবাই আমার প্রিয় ভাই বোন উত্তর করে দেবেন বাংলা লিপির উদ্ভাবক কে? বাংলা লিপির উদ্ভাবক কে? এখন বলতে পারেন যে ভাই বিগত সালের প্রশ্ন, আমি তো বিগত সালের প্রশ্ন দেইনি, এতক্ষণ যা রিয়েলাইজ করলাম, যা বোঝালাম আপনাকে, সেখান থেকে প্রশ্ন দিয়েছি আর বলেছি নিজেকে যাচাই। তার মানে এই প্রশ্ন দিয়ে নিজেকে যাচাই করবেন যে ক্লাস করছেন কিনা। সবাই দ্রুত উত্তর করবেন, সবাই দ্রুত উত্তর করবেন যে বাংলা আমাদের আসছে লাইভ ক্লাসে 730 জন। ধন্যবাদ। আরো দ্রুত সবাই যুক্ত হবেন, আরো দ্রুত সবাই যুক্ত হবেন। বাংলা লিপির উদ্ভাবককে? বাংলা লিপির উদ্ভাবককে? পঞ্চানন কর্মকার, চার্লস উইলকিন্স, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি রাজা রামমোহন রায়? রাজা রামমোহন রায় নাকি পঞ্চানন কর্মকার নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি চার্লস উইলকিন্স? ধন্যবাদ। সবাই দ্রুত কমেন্ট করবেন যেন আমরা ক্লাসটা দ্রুত আগাইতে পারি। খ খ খ খ খ, এই তো আমার প্রিয় ভাই বোন, সুন্দর, ধন্যবাদ। আপনারা বুঝতে পেরেছেন যে আমরা আলোচনা করছি, পরবর্তীতে কিন্তু সেটা প্রশ্নের উত্তর করতে পারছি। এরকম ইনশাল্লাহ প্রতিটা প্রশ্ন হবে। বাংলা লিপির উদ্ভাবক হচ্ছে চার্লস উইলকিন্স, পঞ্চানন কর্মকার আধুনিক রূপ দিয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্থায়ী রূপ দিয়েছে। আর এই বাংলা বর্ণমালার ক্ষেত্রে আমাদের রাজা রামমোহন রায়ের কোনো দায়িত্বই ছিল না, তখন তিনি কোনো দায়িত্ব পালনও করেননি, তিনি আসেওনি। যাই হোক, আমরা তাহলে পরবর্তী প্রশ্নতে চলে যাই। 3 নাম্বার, সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ, বলছি কি বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? তাহলে এটা আসছে 45তম বিসিএসসি বেসরকারি শিক্ষক নিবন্ধন 2017 সালের প্রশ্ন। হুবহু এটা না আসলেও এই অনুরূপ যদি প্রশ্ন আসে ইনশাল্লাহ সেটাও পারবো। আমরা আগে ব্যাখ্যা দেব। ব্যাখ্যাটা হচ্ছে, যদি বলি যে বাংলা ভাষার ব্যাকরণ কে লিখেছে, তাহলে আমাদের প্রথমে আগে এটা উত্তর জানি। আমাদের কি কোন প্রিয় ভাই বোন উত্তর করতে পারেন কিনা? উত্তর করতে পারেন কিনা? সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ কে রচনা করেছেন? সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ কে রচনা করেছেন? সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ কে রচনা করেছেন? আচ্ছা, সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ বলেছি আমি, বাংলা ভাষার ব্যাকরণ বলেছি। প্রিয় ভাই বোন আমার, বলছি সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ কে রচনা করেছেন? রাজা রামমোহন রায়, তারপরে নাথানিয়াল ব্রাসিয়েল হেড, এরপরে ম্যানুয়েল দাস সম্পোসক। এটা ধরার দরকার নাই, এতটুকু আপনাদের বোঝার দরকার। 3টা অপশন দিলাম, 3টা অপশনের মধ্যে দেখবেন রাজা রামমোহন রায়, নাথানিয়াল ব্রাসি হ্যালহেড, ম্যানুয়েল দা আসুম্পোসাও। রাজা রামমোহন রায়, নাথানিয়াল ব্রাসি হ্যালহেড, ম্যানুয়েল দা আসুম্পোসাও।
উত্তর ক, ঘ, ক, ঘ। আচ্ছা, ধন্যবাদ উত্তর করার জন্য, ধন্যবাদ। উত্তর করবেন, কেননা উত্তর পারেন আর না পারেন, আপনি জানার জন্য আজকে ক্লাসে আসছেন, জানার জন্য আসছেন। ইনশাআল্লাহ জেনে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ। প্রতিটা প্রশ্নের উত্তর জানবেন, এর সম্পর্কে পিছনের ঘটনাও জানবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা একটু বিস্তারিত আলোচনা যদি করি তাহলে আমরা দেখি বাংলা ভাষার ব্যাকরণ প্রথম লিখেছে, বাংলা ভাষার ব্যাকরণ প্রথম লিখেছে, প্রথম লিখেছেন ম্যানুয়েল দা আসুম্পোসাও। কে লিখেছেন? ম্যানুয়েল দা আসুম্পোসাও। কেন আমি বলেছি বাংলা ভাষার ব্যাকরণ? তিনি একজন ছিলেন পর্তুগিজ পাদ্রী, তিনি ছিলেন একজন পর্তুগিজ পাদ্রী, পর্তুগিজ পাদ্রী ছিলেন। তিনি পর্তুগাল থেকে আমাদের বাংলাদেশে আসছিল, গাজীপুরের ভাওয়ালে আসছিল, গাজীপুরের ভাওয়ালে আসছিল, গাজীপুরের ভাওয়ালে আসছিল। তিনি গাজীপুরের ভাওয়ালে এসে তাদের ধর্ম প্রচারের স্বার্থে, তাদের ধর্ম প্রচারের স্বার্থে 1734 সালে বাংলা ব্যাকরণ লেখার শুরু করেন, বাংলা ব্যাকরণটা লেখা শুরু করে। এই লেখাটা শেষ করে 1743 সালে। ঠিক এই যে গতকালকে বিশেষ আসছে, এই ব্যাকরণ লিখতে কত বছর সময় লেগেছিল? তাহলে দেখেন তো, 34 থেকে 43, 34 থেকে 43 বিয়োগ দিলে কত আসে? 9-10 বছর। ঠিক প্রশ্নে এটাই ছিল, 9-10 বছর। তাহলে বাংলা ব্যাকরণটা লিখতে তার প্রথম বাংলা ব্যাকরণ অর্থাৎ ম্যানুয়েল দা আসুম্পোসাও যে বাংলা ব্যাকরণটা লিখেছিল, এটা আসলে ব্যাকরণ না, এটা ছিল একটা অভিধান তথ্য, একটা অভিধান তত্ত্ব ছিল, অর্থাৎ শব্দার্থ ছিল সেখানে, একটা ছিল একটা অভিধান। যাই হোক, তাহলে গাজীপুরের ভাওয়ালে আসছিল, এসে তিনি 1734 সালে বাংলা ব্যাকরণটা লেখা শুরু করে, যেটা লিখতে 9 থেকে 10 বছর সময় লেগেছিল। 1743 সালে তিনি এটা লেখাটা শেষ করেন। শেষ করে বাংলাদেশ থেকে বা বাংলা থেকে কোনো প্রকার ভাবে তিনি এটা প্রকাশ করেননি, এটা প্রকাশ করেছেন পর্তুগালের রাজধানী লিসবন থেকে। পর্তুগালের রাজধানী লিসবন থেকে তিনি প্রকাশ করেন, পর্তুগালের রাজধানী লিসবন থেকে তিনি প্রকাশ করেন, লিসবন থেকে তিনি প্রকাশ করেন। এই প্রথম ব্যাকরণটা তাহলে কোথা থেকে প্রকাশিত হয়েছে? পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রকাশিত হয়েছে। এটা মূলত লেখা ছিল পর্তুগিজ ভাষায়, পর্তুগিজ ভাষায় লেখা ছিল, কিন্তু হরফ ছিল রোমান হরফ, হরফ ছিল রোমান হরফ। ভাষা ছিল পর্তুগিজ, ভাষা ছিল পর্তুগিজ, কিন্তু হরফ ছিল রোমান হরফ। ভাষা ছিল পর্তুগিজ, কিন্তু হরফ ছিল রোমান হরফ। আমাদের গতকালকের পরিষ্কার প্রশ্ন ছিল কত বছর সময় লেগেছে? আমরা এর মধ্যে পেয়েছি যে 9 থেকে 10 বছর সময় লেগেছিল তার মোট বাংলা ব্যাকরণটা লিখতে। তবে তিনি বাংলা ব্যাকরণটা লেখা শেষ করে বাংলা থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে বা পশ্চিমবঙ্গ থেকে বা আমাদের ভারতবর্ষ থেকে প্রকাশ করেননি, প্রকাশ করেছে পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রকাশ করেছে, পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রকাশ করেছে, এবং এটা লেখা ছিল পর্তুগিজ ভাষায়। তাহলে আমরা যদি প্রশ্ন করি এখন যে বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কোন ভাষায় লেখা, তাহলে উত্তর হবে পর্তুগিজ ভাষায় লেখা। যদি বলা হয় বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কোন হরফে লেখা হয়েছিল, রোমান হরফে লেখা হয়েছিল। গতকালকের প্রশ্ন, বাংলা ব্যাকরণটা কত বছর সময় ধরে ম্যানুয়েল দা আসুম্পোসাও লিখেছিলেন? 9 থেকে 10 বছর। আর ম্যানুয়েল দা আসুম্পোসাও কোথায় এসেছিলেন? গাজীপুরের ভাওয়ালে আসছিল তাদের ধর্ম প্রচারের জন্য, গাজীপুরের ভাওয়ালে আসছিল তাদের ধর্ম প্রচারের জন্য। তিনি ছিলেন একজন পর্তুগিজ পাদ্রী অর্থাৎ ধর্মযাজক, তিনি ছিলেন একজন পর্তুগিজ পাদ্রী অর্থাৎ ধর্মযাজক। এখন আমাদের প্রশ্ন হচ্ছে সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? তাহলে উত্তর করব কি? ম্যানুয়েল দা আসুম্পোসাও, ম্যানুয়েল দা আসুম্পোসাও, ম্যানুয়েল দা আসুম্পোসাও। এটা হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ। আচ্ছা,
আমরা কি সবাই বুঝতে পারছি নাকি ক্লাস আর একটু দ্রুত হয়ে যাচ্ছে? আমরা কি সবাই বুঝতে পারছি নাকি ক্লাস আর একটু দ্রুত হয়ে যাচ্ছে? সবাই একটু কমেন্টে জানাবেন, সবাই একটু কমেন্টে জানাবেন, সবাই একটু কমেন্টে জানাবেন আমার ক্লাস বোঝা যাচ্ছে কিনা এবং আপনারা সঠিকভাবে বুঝতে পারছেন কিনা, আমার ক্লাস বোঝা যাচ্ছে কিনা এবং সঠিকভাবে ক্লাস বুঝতে পারছেন কিনা, নাকি আর একটু স্লো যাব? হ্যাঁ, পর্তুগালের রাজধানী লিসবন। আচ্ছা, আমরা আরেকটু আলোচনা করি এখানে। আলোচনাটা হচ্ছে, যদি বলি যে আমরা বাংলা প্রথম কথা বললাম, এরপরে ইংরেজিতে কে লিখেছে? ইংরেজিতে বাংলা ব্যাকরণ লেখা হয়েছে, ইংরেজিতে বাংলা ব্যাকরণ লেখা হয়েছে 1778 সালে, আর এটা লিখেছে এন বি হ্যালহেড। এন বি হ্যালহেড, এন বি হ্যালহেড এর ফুল ফর্ম হচ্ছে নাথানিয়াল ব্রাসি হ্যালহেড। নাথানিয়াল ব্রাসি হ্যালহেড, নাথানিয়াল ব্রাসি হ্যালহেড। দ্বিতীয়ত ইংরেজিতে লেখা হয়, প্রথমে লেখা হয়েছে পর্তুগিজ ভাষায়, ম্যানুয়েল দা আসম্পোসাও লিখেছে। দ্বিতীয়ত লিখেছে ইংরেজি ভাষায় এন বি হ্যালহেড, যেটাকে আমরা বলবো নাথানিয়াল ব্রাসি হ্যালহেড। গ নম্বর অপশনে আছে নাথানিয়াল ব্রাসি হ্যালহেড। তিনি 1778 সালে ইংরেজি ভাষায় প্রথম ব্যাকরণ লেখেন এবং এই ব্যাকরণটাই মূলত ব্যাকরণ গ্রন্থ। মূলত ব্যাকরণ গ্রন্থ হচ্ছে এই ইংরেজিতে লেখা ব্যাকরণটাই। কিন্তু এর আগে যে পর্তুগিজ ভাষা লেখা ছিল, এটা মূলত ছিল একটা অভিধান। এটা মূলত ছিল একটা অভিধান। আর আমরা জানি অভিধান মানে কি? ডিকশনারি। এটা মূলত একটা অভিধান ছিল, একটা ডিকশনারি ছিল, বাংলা ভাষার বোঝার জন্য একটা ডিকশনারি ছিল। আর মূল ব্যাকরণ ছিল ইংরেজিতে লেখা, যেটা লিখেছিল এন বি হ্যালহেড, অর্থাৎ নাথানিয়াল ব্রাসি হ্যালহেড। নাথানিয়াল ব্রাসি হ্যালহেড। এখন যদি আমরা বলি যে প্রথম বাঙালি হয়ে বাংলা ব্যাকরণ, প্রথম বাঙালি হয়ে বাংলা ব্যাকরণ বাংলা ভাষায় লিখেছেন কে? লিখেছেন প্রথম বাঙালি হয়ে বাংলা ব্যাকরণ বাংলা ভাষায় লিখেছেন, প্রথম বাঙালি হয়ে বাংলা ব্যাকরণ বাংলা ভাষায় লিখেছেন রাজা রামমোহন রায়। প্রথম বাঙালি হয়ে বাংলা ব্যাকরণ বাংলা ভাষায় লিখেছেন রাজা রামমোহন রায়। তাহলে আমাদের প্রশ্ন এখানে বুঝতে হবে ভাইয়া, প্রশ্ন বুঝতে হবে, বলছে কি বাংলা ব্যাকরণ সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ, বাংলা ভাষার ব্যাকরণ যখন বলেছে তখন উত্তর হবে ম্যানুয়েল দা আসম্পোসাও। কিন্তু যদি বলা হতো এখানে শুধু অন্তঃস্থ ব্যবহার করা হতো যে বাংলা ভাষায় ব্যাকরণ কে লিখেছে, বাংলা ভাষায় ব্যাকরণ কে লিখেছে, তাহলে উত্তর করব রাজা রামমোহন রায়। শুধুমাত্র একটা র আর অন্তঃস্থ পার্থক্যের কারণে পুরো আমাদের উত্তরটাই পার্থক্য হয়ে যায়, উত্তরটাই পরিবর্তন হয়ে যায়, শুধু র আর অন্তঃস্থ অয়ের কারণে। শুধু র এবং অন্তঃস্থ অয়ের কারণে আমাদের পুরো উত্তরটাই পরিবর্তন হয়ে যায়। আমরা সবাই ভাইয়া যারা এখনো যুক্ত হতে পারেন নাই, তারা যেন যুক্ত হতে পারে আপনাদের সহযোগিতার মাধ্যমে, আপনাদের সহযোগিতার মাধ্যমে। এর জন্য সবাই একটু শেয়ার করে জানিয়ে দেবেন। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন 800-900 জনের মতো, ধন্যবাদ। 900 জন আমাদের সাথে যুক্ত আছেন। আমরা যদি দেখি, যদি বলি সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ কে লিখেছে, ম্যানুয়েল দা আসম্পোসাও। যদি বলা হয় বাংলা ভাষায় ব্যাকরণ কে লিখেছে, তাহলে হবে রাজা রামমোহন রায়। যদিও তিনি 1826 সালে লিখেছিলেন ইংরেজি ভাষায়, লিখেছিলেন ইংরেজি ভাষায়। কিন্তু আমরা তো বাঙালি জাতি আচ্ছা মতো বলা শুরু করলাম, বলতে 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 এক পর্যায়ে
যখন আমাদের গালিয়ান নিতে পারলো না, সহ্য করতে পারলো না, পরবর্তীতে 1833 সালে তিনি এই ইংরেজি বইটাই, ইংরেজি ব্যাকরণটাই বাংলায় লিখলেন, অর্থাৎ বাংলায় অনুবাদ করলেন, বাংলায় অনুবাদ করলেন। অনুবাদ করে নাম দিলেন গৌড়ীয় ব্যাকরণ। অনুবাদ করে নাম দিয়েছেন গৌড়ীয় ব্যাকরণ। অনুবাদ করে নাম দিয়েছেন গৌড়ীয় ব্যাকরণ। অনুবাদ করে নাম দিয়েছেন গৌড়ীয় ব্যাকরণ। তাহলে যদি বলি বাংলা ভাষার ব্যাকরণ, বাংলা ভাষায় কে লিখেছেন? রাজা রামমোহন রায়। তিনিও প্রথমে কি করেছিল? ড্যাশ পাকনামো করে, তিনিও প্রথমে ড্যাশ পাকনামো করে 1826 সালে ইংরেজি ভাষায় লিখেছিল। পরবর্তীতে বাঙালিদের গুতা খাওয়ার পরে 1833 সালে তিনি বাংলা ভাষায় সেটা অনুবাদ করে এবং নাম দিয়েছেন গৌড়ীয় ব্যাকরণ। এটাই হচ্ছে প্রথম বাঙালি হয়ে বাংলা ব্যাকরণ বাংলা ভাষায় লিখেছেন রাজা রামমোহন রায়। আর প্রথম বাঙালি হয়ে বাংলা ব্যাকরণ যে ভাষায় লেখা, যে ব্যাকরণটা লেখা সেটা হচ্ছে গৌড়ীয় ব্যাকরণটা। তাহলে আমাদের যদি প্রশ্ন আসে, এখান থেকে কতবার প্রশ্ন আসতে পারে, ইংরেজি ভাষায় প্রথম বাংলা ব্যাকরণটা কে লিখেছে? এন.বি. হ্যালহেড। এন.বি. হ্যালহেড। আমরা একটু রিভিশনে চলে যাচ্ছি। এন.বি. হ্যালহেড কত সালে লিখেছে? 1778 সালে লিখেছে। আবার প্রথম বাঙালি হয়ে বাংলা ব্যাকরণ বাংলা ভাষায় লিখেছে রাজা রামমোহন রায়। তিনিও প্রথমে ইংরেজি ভাষায় লিখেছিল 1826 সালে। পরবর্তীতে তিনি অনুবাদ করে নাম দিয়েছেন, 1833 সালে অনুবাদ করে নাম দিয়েছেন গৌড়ীয় ব্যাকরণ। প্রথম বাঙালি হয়ে বাংলা ভাষার ব্যাকরণ। আবার যদি বলা হয় প্রথম বাংলা ভাষার ব্যাকরণ কে লিখেছে? ম্যানুয়েল দা আসুম্পসাও। তিনি ছিলেন একজন পর্তুগিজ পাদ্রী। তার এই ব্যাকরণটা লিখতে সময় লেগেছিলেন 9 থেকে 10 বছর। তিনি গাজীপুরে ভাওয়ালে আসছিল। গাজীপুরে ভাওয়ালে এসে ধর্ম প্রচারের স্বার্থে, কেন? ধর্ম প্রচারের স্বার্থে বাংলা ব্যাকরণটা লেখা শুরু করে এবং লেখা শেষ করার পরে পর্তুগালের রাজধানী লিসবন থেকে তিনি এটা প্রকাশ করেন। লিসবন থেকে প্রকাশ করেন। এই প্রথম বাংলা ব্যাকরণটা বা বাংলা ভাষার ব্যাকরণটা পর্তুগিজ ভাষায় লেখা ছিল, রোমান হরফে লেখা ছিল। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা 3 নম্বর প্রশ্নে যাব। তাহলে সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ আমরা বুঝতে পেরেছি কে লিখেছে? ম্যানুয়েল দা আসুম্পসাও। যেহেতু এখানে র আছে, র থাকলে ম্যানুয়েল দা আসুম্পসাও হবে। আর যদি অন্তস্থ অ থাকতো তাহলে হতো রাজা রামমোহন রায়। যদি অন্তস্থ অ থাকতো তাহলে হতো রাজা রামমোহন রায়। কিন্তু যেহেতু র আছে তার মানে ম্যানুয়েল দা আসুম্পসাও। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই, আপনারা উত্তর করবেন। রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি? আমি উত্তর করব না, আমি উত্তর বলবো না, সবাই উত্তর করবেন। রাজা রামমোহন রায় বাংলা রচিত বাংলা ব্যাকরণের নাম কি? এটা হচ্ছে নিজেকে যাচাই, আপনাকে যাচাই করবেন, আপনাকে যাচাই করবেন। সবাই উত্তর করবেন, সবাই উত্তর করবেন। দ্রুত দ্রুত আমার প্রিয় ভাই বোন দ্রুত উত্তর করবেন। 4 নম্বরে কত হবে? ক খ গ ঘ। 4-এর কত হবে? ক খ গ ঘ। শুধু দিয়ে দেবেন 4-এর কত হবে? ক খ গ ঘ। রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি? মাগধী ব্যাকরণ, গৌড়ীয় ব্যাকরণ, মাতৃভাষা ব্যাকরণ, ভাষা ও ব্যাকরণ। ভাষা ও ব্যাকরণ কোনটা উত্তর হবে? ফরহাদ হোসেন, ফরহাদ, শিল্পী মোহাম্মদ জোভান, ধন্যবাদ ভাইজান সব। জয়া রানী, সঞ্জিদা ইসলাম, শম্পা, শাহিনাল মামুন, সুন্নাতে জান্নাত, মিহিরিন আলম, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। সবাই দ্রুত কমেন্ট করেন, দ্রুত কমেন্ট করেন, দেখি আপনারা বুঝতে পারছেন কিনা, ক্লাসের প্রতি মনোযোগ আছে কিনা। আমি কিন্তু ইতিপূর্বে এই প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছি, এই প্রশ্নের উত্তরটা দিয়েছি, আপনারা উত্তর করে দেবেন। বাংলা ভাষার ব্যাকরণ প্রথম রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি? বাংলা ব্যাকরণের নাম কি? মাগধী প্রাকৃত মাগধী ব্যাকরণ হবে না, মাতৃভাষা ব্যাকরণ হবে না, ভাষা ও ব্যাকরণ হবে না। আমরা একটু আগেই বললাম যে রাজা রামমোহন রায় প্রথম বাঙালি হয়ে বাংলা ব্যাকরণ বাংলা ভাষায় লিখেছিলেন রাজা রামমোহন রায়। তিনিও 1826 সালে ইংরেজিতে লিখেছিলেন এবং 1833 সালে বাংলা ভাষায় অনুবাদ করেছেন। নাম দিয়েছিলেন গৌড়ীয় ব্যাকরণ, নাম দিয়েছিলেন গৌড়ীয় ব্যাকরণ। তাহলে উত্তর হবে কি? ক
উত্তর হবে খ গৌড়ীয় ব্যাকরণ। উত্তর হবে খ গৌড়ীয় ব্যাকরণ। উত্তর হবে খ গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয় ব্যাকরণ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমার প্রিয় ভাই বোন, সবাইকে কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দ্রুত কমেন্ট করবেন, আরো ফাস্ট হবেন, আরেকটু ফাস্ট হবেন, তাহলে ভালো হয়, আমাদের সুবিধা হয়। আচ্ছা, এখন আমরা অপর একটা প্রশ্নে চলে যাব। 5 নম্বর প্রশ্নে, সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? এটা 18তম বিসিএস আসছে, সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শকের 2023 সালে আসছে। ইনশাল্লাহ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা এটাতে 3 স্টার দিয়ে রাখতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই বছরে 2026 সালে যদি 4-5টা পরীক্ষা হয়, এর মাঝে ইনশাল্লাহ এই প্রশ্ন চলে আসবে। এই প্রশ্নটা আসবে, আসার মতো প্রশ্ন, আসার মতো প্রশ্ন। আজকে যে কয়টা প্রশ্ন সমাধান দেব ইনশাল্লাহ, এই কয়টা প্রশ্নের মধ্যে, এই ব্যাখ্যার মধ্যে, এই প্রশ্নের মধ্যে ভিডিওটা সেভ রাখবেন, দেখবেন এই প্রশ্ন থেকে আমি কমন দেখাবো, এই ক্লাস থেকে আমি কমন দেখাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, এখন সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? রূপতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, পদক্রম নাকি অর্থতত্ত্ব? সবাই একটু কমেন্ট করে জানাবেন তো ভাইয়া, সবাই একটু কমেন্ট করে জানাবেন তো। আচ্ছা, এখন আমরা এর মাঝে জানি যে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি? আমরা জানি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? বাংলা ব্যাকরণ আমাদের সম্পূর্ণ বাস দেয় না তো, কিছু বাস দেয় আর কিছু আমরা নিজে থেকে নেই। কিভাবে নিজে থেকে নেই? এই যে বাগধারা, সমর্থ শব্দ, পারিভাষিক শব্দ, এক কথায় প্রকাশ, এগুলো যখন মুখস্থ করি তা আমরা নিজের বাস নিজেই নিচ্ছি, নিজের বাস নিজেই নেই। আর অর্ধেক বাস রেখে দেয় ব্যাকরণের জন্য, যে ব্যাকরণটা তোমাকে অর্ধেক বাস দেয়। তাহলে ব্যাকরণ আমাদের দেয় অর্ধেক বাস, অর্থাৎ অধোবাস। অধোবাস। ঠিক একই রকম ভাবে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় অধোবাস। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় অধোবাস। অতে কি আছে দেখি আমরা। অতে অর্থতত্ত্ব, অতে অর্থতত্ত্ব। ধতে ধ্বনিতত্ত্ব, ধতে ধ্বনিতত্ত্ব, ধতে ধ্বনিতত্ত্ব। বাতে বাক্যতত্ত্ব, বাতে বাক্যতত্ত্ব, বাতে বাক্যতত্ত্ব। আর তালব্য শতে শব্দতত্ত্ব, তালব্য শতে শব্দতত্ত্ব। বাক্যতত্ত্বের অপর নাম হচ্ছে পদক্রম। বাক্যতত্ত্বের অপর নাম পদক্রম। শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে রূপতত্ত্ব। শব্দতত্ত্বের অপর নাম কি ভাইয়া? রূপতত্ত্ব। তাহলে এই যে আমাদের অর্ধেক বাস দিল, এই অর্ধেক বাস দেওয়ার মধ্যে আমাদের সম্পূর্ণ ব্যাকরণ শেষ। অর্ধেক বাস যে দিল, এই অর্ধেক বাস দেওয়ার মাঝে আমাদের সম্পূর্ণ ব্যাকরণ শেষ। কি কি? অতে অর্থতত্ত্ব, ধতে ধ্বনিতত্ত্ব, বাতে বাক্যতত্ত্ব, তালব্য শতে শব্দতত্ত্ব। বাক্যতত্ত্বের অপর নাম হচ্ছে পদক্রম, শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে রূপতত্ত্ব। এই হচ্ছে আমাদের আলোচ্য বিষয় ছিল, এটা ছিল আমাদের আলোচ্য বিষয়। সবাই কি বুঝতে পারছি? ধন্যবাদ। সবাই কমেন্ট করেছেন। মনিকা খানম মনি, শহীদ, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় 4টি। ধন্যবাদ। এই যে অধোবাসের মধ্যে আমাদের আছে কি? 4টা। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় 4টা: অর্থতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দতত্ত্ব। এখন আমরা দেখব এই অর্থতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দতত্ত্বের মধ্যে কি সব আলোচনা হয়, কোন টপিকস গুলো আলোচনা হয়, সেইগুলো আমরা দেখব। যদি বলি অর্থতত্ত্বের কথা, যদি বলি আমরা অর্থতত্ত্বের কথা, অর্থতত্ত্বে কি কি আলোচনা হয়? অর্থতত্ত্বে কি কি আলোচনা হয়? অর্থতত্ত্বে কি কি আলোচনা হয় সেটা যদি আমরা দেখি, একটা কমন বিষয় দেখবেন অর্থতত্ত্বের মধ্যে, একটা কমন বিষয় থাকবে থয়রেফ।
অর্থতত্ত্বের মধ্যে একটা কমন বিষয় থাকবে থয়রেফ। থয়রেফ যদি কমন থাকে তাহলে আমরা দেখতে পাবো ম্যাক্সিমাম সময় থয়রেফ কমন থাকে। আর ব্যতিক্রমগুলো তো আমরা শিখবো ইনশাআল্লাহ। আজকে ইনশাআল্লাহ যে প্রশ্ন থাকবে ওই প্রশ্নের উত্তর সহ বিস্তারিত আলোচনা করব। প্রথমে বলেছি যারা এখনো আমার প্রিয় ভাই বোন আপনারা আছেন 830 জন, 830 জন আছেন। যদি একটা করে শেয়ার দিতেন তাহলে 830টা শেয়ার হতো, কিন্তু শেয়ার না দিয়ে শুধুমাত্র ক্লাস করছেন। যদি আপনার ক্লাস ভালো লাগে, যদি আজকে জাহিন স্যারের ক্লাস ভালো লাগে, তাহলে অবশ্যই একটা শেয়ার আপনার কাছ থেকে আশা করছি। যদি আপনার জাহিন ভাইয়ের ক্লাস ভালো লাগে, আপনার প্রিয় মনে হয়, আমার জাহিন ভাইকে যদি প্রিয় মনে হয়, তাহলে একটা শেয়ার আপনার কাছ থেকে চাই। শেয়ার দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন অর্থতত্ত্বের একটা কমন বিষয় হচ্ছে থয়রেফ থাকবে। কমন বিষয় কি থাকবে? থয়রেফ থাকবে। যেমন আমরা যদি বলি শব্দার্থ, যদি বলি শব্দার্থ, যদি বলি সমার্থক, সমার্থক, যদি বলি বিপরীতার্থক, 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 এরপরে গৌণার্থক, গৌণার্থক, গৌণার্থক। আবার যদি বলি মুখ্যার্থক, মুখ্যার্থক, মুখ্যার্থক। এরপরে যদি বলি ভাবার্থক, ভাবার্থক, ভাবার্থক। তাহলে শব্দার্থ, সমার্থক, বিপরীতার্থক শব্দ, গৌণার্থক, মুখ্যার্থক, ভাবার্থক। সব জায়গায় একটা বিষয় কমন দেখলাম আমরা, সব জায়গায় একটা জিনিস কমন। ভাইয়া থয়রেফ কমন, থয়রেফ কমন, থয়রেফ কমন, থয়রেফ কমন, থয়রেফ কমন, থয়রেফ কমন। সব জায়গায় থয়রেফ কমন আছে। তাহলে এইগুলো হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়, এইগুলো হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। যদি ব্যতিক্রমের কথা বলি এবং 3 স্টার দিয়ে রাখি সেগুলোতে, ব্যতিক্রম এবং 3 স্টার দিয়ে রাখি সেগুলোতে, বাগধারা। বাজারে প্রচলিত প্রচুর বই আছে, এই বইতে এটা অসংখ্য বইতে আমি এটা ভুল পেয়েছি। বাগধারা দিয়েছে বাক্যের ধারা, বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়, কিন্তু উত্তর হবে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। কারণ বাগধারা আমরা কি পড়ি? বাগধারার অর্থ করি। 2019 সালের পূর্বে ব্যাকরণ বা যে কোনো প্রশ্ন যখন উত্তর করতে যাবেন দেখবেন এটা বাক্যের ধারা অর্থাৎ বাক্য প্রকরণে ছিল, কিন্তু 2019 সালের পরে এসে এটা অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। আর জাহিন ভাই সবসময় আপডেট মানুষ, আপডেট পার্সন, সবসময় আপডেট তথ্য ইনশাআল্লাহ আপনাদের দেবে। আচ্ছা, তাহলে বাগধারা কোন তত্ত্বের আলোচ্য বিষয়? অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। বাগধারা কোন তত্ত্বের আলোচ্য বিষয়? অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। বাগধারা। এরপরে যদি বলি আমরা সমার্থক, ওটা বলছি, সমার্থকের কথা বলছি। সমার্থকের আমরা যদি বলি প্রতিশব্দটা ব্যবহার করি, সমার্থক না দিয়ে এখানে বলতে পারে প্রতিশব্দ, সমর্থক না দিয়ে বলতে পারে প্রতিশব্দ। যখনই আমরা দেখব শব্দ, আমাদের মাথায় ঘুরবে শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্ব। যখনই দেখব শব্দ, তখনই আমাদের মাথার মধ্যে ঘুরবে শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্ব, কিন্তু সেটা ভুল। এটা হচ্ছে সমর্থক শব্দেরই অপর নাম হচ্ছে প্রতিশব্দ। সমর্থক শব্দেরই অপর নাম হচ্ছে প্রতিশব্দ। সমর্থক শব্দেরই অপর নাম কি? প্রতিশব্দ। তাহলে বাগধারা প্রতিশব্দ। আবার যদি বলি শব্দ জোর, শব্দ জোর। এই যে শব্দ কথাটা আছে, শব্দ কথা আছে, শব্দ কথা থাকলেই তো আমরা শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্ব দেব না। শব্দ কথাটা থাকলে আমরা শব্দ তত্ত্ব বা রূপ কথাটা দেব না। আমরা দেখতে হবে কোথায় আলোচিত হবে। তাহলে বাগধারা, প্রতিশব্দ, শব্দ জোর। বাগধারা, প্রতিশব্দ, শব্দ জোর। বাগধারা, প্রতিশব্দ, শব্দ জোর অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। বাগধারা, প্রতিশব্দ, শব্দ জোর অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। আমি এতবার বলছি কেন? অন্ততপক্ষে আমার কথা তো শুনছেন। এই কথাটা কানের মধ্যে থাকলে মনের মধ্যে গেঁথে যাবে। আমার কথা আমি গাবো না, আমার কথা গাঁথবে, কানের মধ্যে গেলে পরে এমনিতেই মনের মধ্যে গেঁথে যাবে। এই জন্য এত বারবার বলা হচ্ছে, কারণ আপনারা তো মুখ দিয়ে বলছেন না। 100% শিওর আপনি মুখ দিয়ে বলছেন না, শুধু শুনছেন। একবার যদি মুখ দিয়ে একবার নিজে থেকে উচ্চারণ করতেন তাহলে হয়তো পড়াটা আমাদের ক্লাসের মধ্যেই কমপ্লিট হয়ে যেত। আমি এমন ভাবে পড়াই যে ক্লাসের পড়া ক্লাসে কমপ্লিট হয়ে যাবে, বাসায় শুধু প্র্যাকটিস করবেন। যাই হোক, তো আমাদের আমি যে বারবার বলছি এই কথাটা আপনি বারবার শোনেন, যেন আপনার কানের মধ্যে গেঁথে যায়, মনের মধ্যে গেঁথে যায়, মাথার মধ্যে গেঁথে যায় যে জাহিন ভাই বলেছিল এটা উত্তর হবে মানে এটা উত্তর হবে, হবে মানে হবে।
রেফারেন্স কি? জাহিন ভাই, যার জাহিন ভাই মানে বাংলা একাডেমি। জাহিন ভাই মানে বাংলা একাডেমি বলতে আমার রেফারেন্সটা মূলত বাংলা একাডেমির বই থেকেই আসে। যাই হোক, তাহলে বাগধারা কোন তত্ত্বের আলোচ্য বিষয়? অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। প্রতিশব্দ কোন তত্ত্বের আলোচ্য বিষয়? অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। শব্দ থাকলে আমরা শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব দেবো না। আবার শব্দ জোর কোন তত্ত্বের আলোচ্য বিষয়? অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। এরপরে যদি বলি আমরা, ধন্যবাদ ধন্যবাদ, এত লাভ, এত ভালোবাসা, এত ভালোবাসা, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এরপরে বাহ, সবাই আমাকে ভালোবাসা দিচ্ছেন, আন্তরিকভাবে ধন্যবাদ। দেখি তাহলে অর্থতত্ত্বের মধ্যে আমরা কি কি পেয়েছি? শব্দার্থ, সমার্থক, বিপরীতার্থক, গৌণার্থক, মুখ্যার্থক, ভাবার্থক, সব জায়গায় থয়রেফ আছে। কমন বিষয় থয়রেফ থাকলে অর্থতত্ত্ব। ব্যতিক্রম কোনগুলো বলেছি? বাগধারা, প্রতিশব্দ, শব্দযোগ। বাগধারা, প্রতিশব্দ, শব্দযোগ। আর প্রতিশব্দটা হচ্ছে সমার্থক শব্দেরই অপর একটা নাম। এগুলো হচ্ছে কি বলে? সমর্থ শব্দের অপর একটা নাম হচ্ছে প্রতিশব্দ। মানে সমর্থক শব্দেরই সমর্থ শব্দ হচ্ছে প্রতিশব্দ। আচ্ছা, আমরা এটা আশা করি বুঝতে পেরেছি সবাই। এখন আমরা চলে যাই ধ্বনি তত্ত্বে। চলে যাব ধ্বনি তত্ত্বে। ধ্বনি তত্ত্বে কমন বিষয় থাকবে ধ্বনি। ধ্বনিতত্ত্বে কমন বিষয় থাকবে ধ্বনি। ধ্বনিতত্ত্বে কমন বিষয় থাকবে ধ্বনি, অর্থাৎ ধ্বনি ও বর্ণ যেখানে আলোচনা হবে সেটাই হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনি ও বর্ণ যেখানে আলোচনা হবে সেটা হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। যেমন আমরা যদি বলি ধ্বনি ও বর্ণ, ধ্বনি ও বর্ণ ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। যদি বলি ধ্বনি প্রকরণ, ধ্বনি প্রকরণ ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। যদি বলি ধ্বনি পরিবর্তন, ধ্বনি পরিবর্তন, ধ্বনি পরিবর্তন ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। যদি বলি ধ্বনির মিলন, ধ্বনির মিলন, ধ্বনির মিলন ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। যদি বলি ধ্বনির মিলন, তাহলে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হবে। এখানে যদি বলা হয় ধ্বনির উচ্চারণ, যদি বলা হয় ধ্বনির উচ্চারণ বা শুধুমাত্র উচ্চারণ, কোন তত্ত্বের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এবারে আমরা জানি মূর্ধন্য নিজে একটা ধ্বনি বা মূর্ধন্যস্বর নিজে একটা ধ্বনি, তাহলে নত্ব বিধান আমরা বলতে পারি, সত্য বিধান আমরা বলতে পারি। নত্ব বিধান এবং সত্য বিধান, নত্ব বিধান এবং সত্য বিধান কোন তত্ত্বের আলোচ্য বিষয়? এটা হচ্ছে ধ্বনিতত্ত্বের। নত্ব বিধান, নত্ব বিধান, নত্ব বিধান এবং সত্য বিধান ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। আর নত্ব সত্য বিধান আমরা কেন পড়ি? বানানের জন্য পড়ি। তাহলে বানানটাও কি হবে? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হবে। আচ্ছা, তাহলে উচ্চারণ, নত্ব বিধান, সত্য বিধান, বানান। এরপরে যদি বলি অক্ষর নির্ণয়, অক্ষর নির্ণয়, অক্ষর নির্ণয় কোন তত্ত্বের আলোচিত বিষয় হবে? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হবে। অক্ষর নির্ণয় ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হবে। এখন কথা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি আসে যেটা, উচ্চারণ কোন তত্ত্বে আলোচ্য হয়, নত্যবিধান কোন তত্ত্বে আলোচিত হয়, সত্যবিধান কোন তত্ত্বে আলোচিত হয়, বানান কোন তত্ত্বে আলোচিত হয়, অক্ষর কোন তত্ত্বের আলোচিত হয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে বলছি না সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়। এই যে আমরা বলেছি এখানে ধ্বনির মিলন, কিন্তু ধ্বনির মিলন আসবে না, আসবে কি? সন্ধি। আসবে হচ্ছে সন্ধি। আমরা জানি সন্ধিতে ধ্বনির মিলন, সমাসে পদের মিলন। সন্ধিতে ধ্বনির মিলন, সমাসে পদের মিলন। যেমন আমরা যদি বলি বিদ্যালয়, বিদ্যা যোগ আলয়, এই যে সরেয়া আর এখানে সরেয়া, তাহলে আ যোগ আ, এই দুইটা মিলে তো সন্ধি হয়েছে। তাহলে দুইটা মিলে সন্ধি হয়েছে, তার মানে এটা ধ্বনির মিলন হলো না ভাইয়া? যেহেতু ধ্বনির মিলন হলো, তার মানে সেটাই সন্ধি। সন্ধিতে ধ্বনির মিলন হয়, সন্ধিতে ধ্বনির মিলন হয়। তাহলে এই যে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনি তত্ত্বে আলোচিত হয়। তাহলে উত্তর পেয়ে গেলাম কি? ধ্বনি তত্ত্ব। উত্তর হচ্ছে খ, ধ্বনি তত্ত্ব। আমরা জানি অর্থতত্ত্বের আলোচ্য বিষয় হবে না, সন্ধি অর্থতত্ত্বের আলোচ্য বিষয়ের মধ্যে পাইনি, আমরা ধ্বনি তত্ত্বের মধ্যে পেয়েছি। এরপরে চলে যাই বাক্যতত্ত্ব বা পদক্রম। আমরা জানি
স্যার আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর ক্লাস উপহার দেওয়ার জন্য। সবই তো আপনাদের জন্য, যত কষ্ট যত কিছু সবকিছু আপনাদের জন্য। হ্যাঁ, ধ্বনি বিপর্যয় আমাদের কমন বিষয়টা কি থাকবে? ধ্বনি কথাটা কমন থাকবে। তাহলে ধ্বনি কথাটা থাকলেই কোনো কথা নাই, ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় হবে। এখন সেখানে ধ্বনীয় বর্ণ যদি থাকে, দেখেন ধ্বনি থাকলো প্লাস ধ্বনীয় বর্ণ সম্পর্কে যত আলোচনা আছে সবই ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় হবে। সেখানে ধ্বনি বিপর্যয় হতে পারে, যেহেতু ধ্বনি কথাটা উল্লেখ আছে। আচ্ছা, নীলুফা ইয়াসমিন কলি, আসলে কমেন্টে দেখার সুযোগ খুবই কম হচ্ছে। রিয়াজ মাহমুদ ধন্যবাদ, রোজিনা আক্তার রোজিদ ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কোনগুলো আর অর্থতত্ত্বের আলোচ্য বিষয় কোনগুলো? ধ্বনিতত্ত্বে আবার একটু রিভিশনে যাই। ধ্বনি ও বর্ণ থাকলে পরে সেটা কি হবে? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হবে ধ্বনি ও বর্ণ, ধ্বনি প্রকরণ, ধ্বনি বিপর্যয়, ধ্বনি পরিবর্তন, ধ্বনির মিলন। ধ্বনির মিলন না এসে আসবে কি? সন্ধি। সন্ধি আসবে। এরপরে উচ্চারণ, এখানে ধ্বনির উচ্চারণও থাকতে পারে, আবার উচ্চারণও থাকতে পারে। নত্যবিধান, সত্যবিধান, বানান, অক্ষর নির্ণয় বা অক্ষর বিশ্লেষণ, যেটাই হোক না কেন সবই হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ধি, উচ্চারণ, নত্যবিধান, সত্যবিধান, বানান, অক্ষর, এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন তাহলে আমরা উত্তর করতে পেরেছি সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। পরবর্তী প্রশ্নে চলে যায়। এখন আপনারা উত্তর করবেন। আমরা রূপতত্ত্ব পড়ব, বা রূপতত্ত্ব এবং বাক্যতত্ত্বের যে পড়াটা আমরা পড়ব ইনশাল্লাহ পূর্ণাঙ্গ ক্লাসে। এটা তো সংক্ষিপ্ত ক্লাস বা প্রশ্ন অ্যানালাইসিস ক্লাস, আমরা রূপতত্ত্ব বাক্যতত্ত্ব আলোচনা করব না। আমরা দ্রুত উত্তর করে ফেলি। আমার প্রিয় ভাই বোন, বাগধারা ব্যাকরণের কোন অংশ আলোচিত হয়? দেখি বুঝতে পেরেছেন কিনা, দেখি আমার ক্লাসটার মনোযোগ আছে কিনা। দ্বিতীয় সাইদুল স্যার, আলহামদুলিল্লাহ। না, সাইদুল স্যার তো আমার গুরু, এটা বলতে হবে। তিনি অসাধারণ একটা মানুষ, অমায়িক একটা মানুষ। সাইদুল স্যারের সাথে যদি আমার মনে হচ্ছে যে আমি যদি আরো অনেক পূর্বে স্যারের সাথে সাক্ষাৎ হতো, তাতে হয়তো বা আরো অনেক কিছু জানতে পারতাম, শিখতে পারতাম। যাই হোক, সেই সুযোগটা হয়েছিল না। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকতে পারি। আচ্ছা, সবাই উত্তর করবেন। বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? ভাই বোন আমার, প্রিয় ভাই বোন আমার, বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? বাগধারা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ভাইয়া, খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাগধারা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? আমরা একটু আগে পড়েছি, মাত্র পড়া শেষ করলাম। যদি এখন উত্তর না করতে পারেন, আহা প্রিয় ভাই বোন, আপনারা উত্তর করছেন ক খ উত্তর করছেন, ক উত্তর করছেন। খুবই কষ্ট পাচ্ছি আমি, মনে হচ্ছে আমার ক্লাসটা বুঝতে পারছেন না নাকি? আলহামদুলিল্লাহ, অনেকে উত্তর করছেন, সঠিক উত্তর করছেন। হাজিরা খাতুন, খাদিজা খাতুন, ফরিদা বিন ইদ্রিস, মাসুদুর রহমান, রূপা খাতুন, রাসেল মিয়া, ধন্যবাদ। তার মানে বুঝতে পারছেন। রাসেল মিয়া, শিফা খাতুন। আচ্ছা, তাহলে আমরা অর্থতত্ত্বের আলোচ্য বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা বলেছিলাম। এর মধ্যে সমার্থক শব্দ, শব্দজোড়, প্রতিশব্দ, এরপরে বাগধারা 2019 সালে পূর্বে ছিল বাক্যতত্ত্বে, কিন্তু এখন আছে কি? বাগধারাটা অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে উত্তর হবে অর্থতত্ত্ব। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এখন আমরা তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাই। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? ভাইয়া দেখেন কত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 35তম BCS আসছে, 38তম BCS আসছে, সহকারী শিক্ষক নিয়োগে 19 সালে আসছে, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসছে 19 সালে, আবার বাংলাদেশ রেলওয়েতে আসছে 19 সালে। এই একটা প্রশ্ন, সহজ প্রশ্নটা সহজ, আপনারা সবাই উত্তর করবেন। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা দেব। আমি বলছি, আজকে আসছি আপনাদের ভালোবাসার কারণে। এই যে অসময়ে বলছেন না অনেকেই যে অসময়ে আসছি, এই অসময়ে আসার কারণ হচ্ছে আপনাদের প্রতি ভালোবাসা। আচ্ছা, উত্তর করবেন সবাই। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষায় ব্যবহৃত
মৌলিক স্বরধ্বনি কতটি? মৌলিক স্বরধ্বনি কতটি? 4টি, 5টি, 6টি নাকি 7টি? অনেক উত্তর করছেন। শুকরান, জাযাকাল্লাহ খায়র। আল্লাহ আপনাদের উত্তম জাযা দান করুক, কষ্ট করছেন আমাদের জন্য। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? কয়েকটা প্রশ্ন আসছে। আচ্ছা, আমরা একটু বিস্তারিত আলোচনা করি এটারও। যদি বলা হয় মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি কতটি, তাহলে উত্তর হবে 7টি। কয়টি উত্তর হবে? 7টি। যদি এখানেই বলা হয় মৌলিক স্বরবর্ণ কতটি, মৌলিক স্বরবর্ণ কতটি, তাহলে ধ্বনি 7টা কি কি? স্বরে অ, স্বরে আ, হ্রস্বই, হ্রস্বউ, এ, ও, আর হচ্ছে এ। এইগুলো হচ্ছে মৌলিক স্বরধ্বনি, 7টা মৌলিক স্বরধ্বনি। মাসুদুর রহমান স্যার, আপনার ক্লাস করে না বোঝার উপায় আছে? ধন্যবাদ। দেখেন, মৌলিক স্বরধ্বনি যদি বলে তাহলে উত্তর হবে 7টি। কি কি স্বরধ্বনির মধ্যে আছে? স্বরে অ, স্বরে আ, হ্রস্বই, হ্রস্বউ, এ, ও, এ। কিন্তু ভাইয়া এখানে যদি আমাদের ব্যতিক্রম প্রশ্ন আসে, এই প্রশ্ন আসলো না, বললেন না বিগত সালের প্রশ্ন আর পড়ায় না, আসে না। একটা বিসিএস আসছে তো, মানে এই তো মাত্র গতকালকে চলে গেল, বিগত সালের প্রশ্ন দেয়নি বললেই চলে। আচ্ছা, এত মন খারাপ করবেন না প্রিয় ভাই, বিশ্বাস রাখেন, আত্মবিশ্বাস রাখেন, সামনে ইনশাল্লাহ। নিজের উপর বিশ্বাস রাখবেন। আমি পারবো মানে পারবো, ইনশাল্লাহ করে দেখাবো। আমার বাবা মাকে আমি হাসি মুখে দেখতে চাই, এই জিনিসটা নিজের মধ্যে ধারণ করেন। আমার মায়ের মুখে হাসি ফোটাবো, আমার বাবার মুখে হাসি ফোটাবো। আমি এতদিন যাবৎ পাড়া প্রতিবেশীর কাছে যে কথাগুলো শুনছি, বেকার ছেলে, বেকার ছেলে, বেকার ছেলে, এই কষ্টের কথা আমার মাথায় ধরে রাখবো, শুধুমাত্র তাদের উত্তর দেওয়ার জন্য। উত্তর কি? মুখে উত্তর দেব না, আমার কর্মফলের মাধ্যমে উত্তর দেব। ইনশাল্লাহ আমি সফল হয়েছি, আমি করে দেখাইছি। এটা যখন এটা মনের মধ্যে ধারণ করবেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। শুধু আব্বু আম্মুর কথা চিন্তা করবেন, আমার বাপ কষ্ট করছে, আমার মা কষ্ট করছে, এই কথা চিন্তা করলে অটোমেটিক আপনার মাথা পড়ার টেবিল ছাড়া অন্য কিছু কল্পনা করবে না। আচ্ছা, তাহলে মৌলিক স্বরধ্বনি 7টি, অ, আ, হ্রস্বই, হ্রস্বউ, এ, ও, এ। কিন্তু যদি বলে মৌলিক স্বরবর্ণ কয়টি, আমরা জানি ধ্বনি হচ্ছে উচ্চারিত রূপ আর বর্ণ হচ্ছে লিখিত রূপ। ধ্বনি হচ্ছে উচ্চারিত রূপ, বর্ণ হচ্ছে লিখিত রূপ। ধ্বনি হচ্ছে উচ্চারিত রূপ, বর্ণ হচ্ছে লিখিত রূপ। কিন্তু আমরা এই ধ্বনি বললাম 7টা, স্বরবর্ণ হচ্ছে 6টা। স্বরবর্ণ কয়টা? 6টা। স্বরবর্ণ কয়টা? 6টা। বাদ যাবে কোনটা? বাদ যাবে হচ্ছে এটা বাদ যাবে। কি বাদ যাবে? এটা বাদ যাবে। কেন? এটা শুধুমাত্র আমরা উচ্চারণই করি, এটার কোনো লিখিত রূপ নাই। এটা শুধুমাত্র আমরা উচ্চারণ করি, তার মানে এটা হচ্ছে ধ্বনি, এটা বর্ণ না। তাহলে উত্তর হচ্ছে মৌলিক স্বরবর্ণ হচ্ছে 6টি। শুধুমাত্র কোনটা বাদ যাবে? এটা বাদ যাবে, শুধুমাত্র এটা বাদ যাবে। আর এই একে বলা হয় স্বতন্ত্র স্বরধ্বনি। একে বলা হয়, যেহেতু এটা শুধুমাত্র স্বরধ্বনি, বর্ণ না, এর জন্য বলা হচ্ছে এটা হচ্ছে স্বতন্ত্র স্বরধ্বনি। স্বতন্ত্র স্বরধ্বনি। স্বতন্ত্র স্বরধ্বনি হচ্ছে এ। স্বতন্ত্র স্বরধ্বনি হচ্ছে এ। এই এর আবিষ্কারক হচ্ছে আব্দুল হাই। আব্দুল হাই এর আবিষ্কারক হচ্ছে আচ্ছা, এখন আজান হচ্ছে, আজানের জন্য একটু বিরতি নিচ্ছি, জাস্ট 1 মিনিট। আমরা ক্লাসের মধ্যে থাকি, আমরা একটু লেখি আর কি। সবাই উত্তর করবেন, এর সাথে সাথে আমরা সবাই উত্তর করে ফেলি।
হয়েছে? ওটা দেখেন তো আনমিউট করা হয়েছে কিনা। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা প্রিয় ভাই বোন, আমার কথা কি আবার শোনা যাচ্ছে? সবাই একটু কমেন্টে জানিয়ে দেবেন আমার কথা আবার শোনা যাচ্ছে কিনা। জি, শোনা যাচ্ছে। তাহলে আমরা আবার ক্লাসে ফিরে যাই। মৌলিক স্বরধ্বনি 7টি, সরেয়া সরেয়া রসই রসু এ ও এ। এবারে যদি বলি মৌলিক স্বরবর্ণ কয়টি? 6টি। এটা বাদ যাবে। আর একে বলা হচ্ছে স্বতন্ত্র স্বরধ্বনি, যেটা আবিষ্কার হচ্ছে আব্দুল হাই। আবিষ্কার করেছে কে? ডক্টর আব্দুল হাই। আচ্ছা, এখন আমরা আর একটু বিস্তারিত জানবো এটার। আমরা বলছি মৌলিক স্বরধ্বনি। কি বলেছি? মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। ঠিক একই রকম ভাবে যদি বলি মৌলিক ব্যঞ্জন ধ্বনি কতটি? মৌলিক ব্যঞ্জন ধ্বনি কতটি? তাহলে হবে 30টি। যদি এখন প্রশ্ন করা হয় বাংলা বর্ণমালায় বা বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কতটি, মৌলিক ধ্বনি কতটি, না স্বর বললো না ব্যঞ্জন বললো মৌলিক ধ্বনি কতটি? উত্তর হবে 37টি। তাহলে মৌলিক স্বরধ্বনি 7টি, মৌলিক স্বরধ্বনি 7টি, মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টি, আর মৌলিক ধ্বনি হচ্ছে 37টি। মৌলিক ধ্বনি 37টি, মৌলিক স্বরধ্বনি 7টি, মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টি, দুইটা মিলে হচ্ছে মৌলিক ধ্বনি হচ্ছে 37টি। মৌলিক ধ্বনি 37টি। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এখন উত্তর করবেন আপনারা, বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক ধ্বনি কতটি? বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক ধ্বনি কতটি? সবাই উত্তর করবেন, প্রিয় ভাই বোন আমার, সবাই উত্তর করবেন। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক ধ্বনি কতটি? বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক ধ্বনি কতটি? বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক ধ্বনি কতটি? ধন্যবাদ, অনেকেই বুঝতে পেরেছেন, আমার উত্তর করেছেন। আমি উত্তর করলে আমার ভালো লাগে, উত্তর করলে মনে হয় যে আমার ক্লাসটা বুঝতে পারছেন। উত্তর না করলে অনেকেই শুধু দেখে যান, ভালো লাগে না, কষ্ট লাগে, মনে হয় আমাকে ভালোবাসেন না, আমার কথা বুঝতে পারছেন না, এটা মনে হয়। যত উত্তর করবেন আমার তত বেশি ভালো লাগে। আচ্ছা, আমরা একটু আগেই বলেছিলাম যে মৌলিক স্বরধ্বনি 7টি, মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টি, মোট মৌলিক ধ্বনি 37টি। তাহলে আমরা বলবো এটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি। তাহলে উত্তর এটা হবে না। আবার আমাদের বর্ণমালায় বর্ণ আছে 50টা, তাহলে এটা উত্তর হবে না। আর ব্যঞ্জন বর্ণ, মৌলিক ব্যঞ্জন বর্ণ 30টি, এটা উত্তর হবে না। তো উত্তর হবে কি? 37টি। 7 স্বরধ্বনি, 30 ব্যঞ্জন ধ্বনি মিলে হয়েছে 37টি। আচ্ছা, ধন্যবাদ আমার প্রিয় ভাই বোন, যারা যারা উত্তর করতে পারছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই খুশি হচ্ছি আপনারা সবাই উত্তর করতে পারছেন। এখন পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। বাংলা বর্ণমালায় নাসিক্য ধ্বনি কতটি? বাংলা বর্ণমালায় নাসিক্য ধ্বনি কতটি? এটা একটু সবাই আগে থেকে উত্তর করবেন, তো তারপরে আমি আনসার বিস্তারিত আলোচনা করব। সবাই একটু উত্তর করবেন। বাংলা বর্ণমালায় ব্যবহৃত
বাংলা বর্ণমালায় নাসিক্য ধ্বনি কতটি? বাংলা বর্ণমালায় নাসিক্য ধ্বনি কতটি? বাংলা বর্ণমালায় নাসিক্য ধ্বনি কতটি? সবাই একটু উত্তর করেন। নয় নাম্বার কি উত্তর হবে? 9 নম্বরে কি উত্তর হবে? 9 নম্বরে কি উত্তর হবে? 9 দিয়ে কি উত্তর হবে? ক, খ, গ নাকি ঘ? হায় রে আমার ঘয়ের সাইজ। যাই হোক, পরিবর্তন করে দেই। হাতের লেখা মাঝে মাঝে খুবই খারাপ হয়ে যায়। কোনটা উত্তর হবে? ক, খ, গ নাকি ঘ নাম্বার? আচ্ছা, বাংলা বর্ণমালা নাসিক্য ধ্বনি কতটি? প্রশ্ন বুঝতে হবে, প্রশ্ন বুঝতে হবে প্রিয় ভাই বোন আমার, প্রশ্ন বুঝতে হবে প্রিয় ভাই বোন আমার। বাংলা বর্ণমালায় নাসিক্য ধ্বনি কতটি? আমি বলছি প্রথমত নাসিক্য, প্রথমত আমি বলেছি নাসিক্য, নাসিক্য, এরপরে বলেছি ধ্বনি, ধ্বনি, ধ্বনি। আর ধ্বনি মানে আমরা বুঝি উচ্চারিত রূপ, ধ্বনি মানে আমরা বুঝি উচ্চারিত রূপ, ধ্বনি মানে আমরা বুঝি উচ্চারিত রূপ। আর বর্ণ মানে আমরা বুঝি, বর্ণ মানে আমরা বুঝি যার লিখিত রূপ আছে, যার লিখিত রূপ আছে। ধ্বনি মানে আমরা বুঝি উচ্চারিত রূপ, আর বর্ণ মানে আমরা বুঝি যার লিখিত রূপ আছে। সবে উত্তর করেন দ্রুত। কি হবে? স্বরধ্বনি, স্বর কি? নাসিক্য ধ্বনি কতটি? নাসিক্য ধ্বনি কতটি? নাসিক্য ধ্বনি কতটি? 7টি, 6টি, 5টি নাকি 3টি? 7টি, 6টি, 5টি নাকি 3টি? আচ্ছা, এখন আমরা বলি, এখন এটার বিস্তারিত আলোচনা করি। আমার অনেক প্রিয় ভাই বোন উত্তর করেছেন, উত্তর অনেকে সঠিক হয়েছে, অনেকে ভুল হয়েছে, আবার অনেকে শুধু দেখতে চাচ্ছেন যে কে কে উত্তর করছে, অনেকে শুধু দেখতে যাচ্ছেন কে কে কি উত্তর করছে, ওটা দেখে দেখে করি। আবার অনেকেই গুগল বা চ্যাট জিপিটি সার্চ দিয়ে করছেন কিনা সেটাও জানি না। যাই হোক, আপনারা সঠিক উত্তরটা জানবেন বিস্তারিত। যেমন আমরা যদি বলি নাসিক্য বর্ণের কথা, যদি বলি নাসিক্য বর্ণ কতটি, বাংলা বর্ণমালায় নাসিক্য বর্ণ কতটি, তখন উত্তর হবে 7টি। কয়টি উত্তর হবে? 7টি। বাংলা বর্ণমালায় বলেছি, বর্গের কথা বলিনি। যদি বর্গের কথা হতো তাহলে 5টা হতো। যেহেতু বাংলা বর্ণমালায় বলেছি, নাসিক্য বর্ণ হচ্ছে 7টি। কি কি? ও, ইয়, মূর্ধন্য ন, দন্তন্য ন, ম, অনুস্বর, আর হচ্ছে চন্দ্রবিন্দু, যেটাকে অনুনাসিক বলা হচ্ছে, অনুনাসিক ধরা হচ্ছে। এর মাঝে দেখেন আমরা উকে উচ্চারণ করি, যেমন অঙ্কের ক্ষেত্রে অঙ্ক বলি। আবার ইয়কে কোনোভাবে উচ্চারণ করতে পারি না, মূর্ধন্যকে উচ্চারণ করতে পারি না, মূর্ধন্যকে আমরা দন্তন্বয়ের মধ্যে উচ্চারণ করি। আবার দন্তন্যটা আমাদের উচ্চারণ প্লাস লিখিত 2টা আছে, মটা উচ্চারণ প্লাস লিখিত 2টা আছে। আবার উকে আমরা অনুস্বরের মতো উচ্চারণ করি, অর্থাৎ আমরা ও ইকুয়াল অনুস্বর দিতে পারি। আর চন্দ্রবিন্দুতে আমরা উচ্চারণই করি না, আমরা কেউ বলি না তার, আমরা কেউ বলি না চাঁদ, মানে নাকের মধ্যে নিয়ে বলি না, আমরা এমনি চাঁদ বলি, তার বলি সম্মানসূচক ভাবে। তাহলে নাসিক্য বর্ণ হচ্ছে 7টি, কিন্তু নাসিক্য ধ্বনি যখন বলবে তখন উত্তর হবে 3টা। ও, দন্তন্য ম, ও, দন্তন্য ম, এগুলো হচ্ছে নাসিক্য বর্ণ। নাসিক্য বর্ণ, দেখো নাসিক্য বর্ণ হচ্ছে ও, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম, অনুস্বর, চন্দ্রবিন্দু। কিন্তু নাসিক্য ধ্বনি ও, দন্তন্য, ম, তাহলে 3টা। উত্তর হবে কি? 3টা। উত্তর করে ফেলি আমরা, উত্তর করে ফেললি, তাহলে কি উত্তর হবে কি? ঘ। যারা ঘ উত্তর করেছেন তারা সঠিক উত্তর দিয়েছেন। 7টা আমাদের নাসিক্য বর্ণ, 7টা আমাদের নাসিক্য বর্ণ। 6টি কখনোই হবে না। 5টি হচ্ছে যে বর্গের মাঝে যখন দেখবেন তখন। আমরা বলছি যে বর্ণমালায়, বর্ণমালায় নাসিক্য ধ্বনি কতটি? ধ্বনির কথা বলেছি, বর্ণমালায় বলেছি, নাসিক্য বলেছি, আবার ধ্বনি বলেছি। 3টা জিনিস লক্ষ্য রাখতে হবে। আপনারা জানেন পরীক্ষার সময় প্রশ্ন যখন সোজা হয় উত্তর কঠিন হবে।
প্রশ্ন যদি সোজা হয় উত্তর কনফিউশনমূলক হবে, আর প্রশ্ন যদি উত্তর যদি সোজা হয়, উত্তর যদি সহজ হয়, তাহলে দেখবেন প্রশ্নের মধ্যে মায়ের প্যাচ আছে ভাই, অগাধ মায়ের প্যাচ। যাই হোক, তাহলে বাংলা বর্ণমালায় নাসিক্য ধ্বনি কতটি? 3টি। ও দন্তন ম, ও দন্তন ম, ও দন্তন এবং ম। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। চ বর্গীয় ধ্বনি কতটি? উত্তর করবেন, চ বর্গীয় ধ্বনি কতটি? চ বর্গীয় ধ্বনি কতটি? চ বর্গীয় ধ্বনি কতটি? চ বর্গীয় ধ্বনি কতটি? আচ্ছা, এখন আমরা যদি বলি চ বর্গীয় কি বলা হচ্ছে, আবার চ বর্গীয়কে বলা হচ্ছে তালব্য বর্ণ, আবার সেটাকে বলছি হচ্ছে চ বর্গীয় বর্ণ। এই তালব্য বর্ণ বা চ বর্গীয় বর্ণ হচ্ছে, যদি তালব্য বর্ণ এবং চ বর্গীয় বর্ণের কথা বলে, বর্ণের কথা যদি বলে, তখন হবে 5টি। তখন উত্তর হবে কি? 5টি, বর্ণের কথা যদি বলে। কিন্তু আমি বলেছি চ বর্গীয় ধ্বনি কতটি? ধ্বনি কতটি? ধ্বনি কতটি? ধ্বনি একটু আগে শিখলাম যে যদি বলে তালব্য বর্ণ বা চ বর্গীয় বর্ণ 5টি, তাহলে তালব্য ধ্বনি, তালব্য ধ্বনি অথবা চ বর্গীয় ধ্বনি কতটি? চ বর্গীয় ধ্বনি কতটি? তখন উত্তর হবে 4টি। কেন? কারণ ভাই আমরা তো ইওটা উচ্চারণ করতে পারি না, ইওটা তো আমরা উচ্চারণ করতে পারি না। ইওটা অঞ্চল যখন বলবো, আমরা যদি বলি অঞ্চল, আমরা দন্তন্য উচ্চারণ করছি, তাহলে ইওটা আমরা উচ্চারণ করতে পারি না। তার মানে এটা বর্ণ, এটা ধ্বনি না। এটা একটা বর্ণ, এটা ধ্বনি না। এটা বর্ণ, ধ্বনি না। তাহলে আমাদের বর্ণ হচ্ছে 5টা, চ, ছ, জ, ঝ, ইয়। তাহলে আমাদের ধ্বনি কি? চ, ছ, জ, ঝ। আমাদের ধ্বনি কি? চ, ছ, জ বর্গীয় জ, ঝ। এই 4টা হচ্ছে আমাদের ধ্বনি, আর 5টা হচ্ছে বর্ণ। আবার এই 4টাকে বলা হচ্ছে, যেহেতু উচ্চারণের সময় ঘর্ষণ লাগছে, আমাদের জিহ্বার সাথে উপরের তালুর সঙ্গে ঘর্ষণ লাগছে, এর জন্য একে বলা হয় আবার ঘৃষ্ট ব্যঞ্জন, বলা হয় ঘৃষ্ট ব্যঞ্জন। আমরা যখন ধ্বনিতত্ত্বের ক্লাস নেব, ধ্বনি ও বর্ণের ক্লাস নেব, ইনশাল্লাহ খুব দ্রুতই পূর্ণাঙ্গ ক্লাসে ফিরে যাব, তখন একদম ধ্বনিতত্ত্বের জান কলিজা মাটে ফুপরা যত কিছু আছে, বিগত সালের প্রশ্ন থেকে শুরু করে যা আসবে আগামীতে, সম্পূর্ণ কিছু এমন ভাবে জ্ঞান দেব, এমন ভাবে আপনাদের ধারণা দেবো, ইনশাআল্লাহ কোনো পরীক্ষাতে এই টপিকস নিয়ে আর কোনোভাবে কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে ঘৃষ্ট ব্যঞ্জন চ, ছ, জ, ঝ, এটা হচ্ছে ধ্বনি, অর্থাৎ চ বর্গীয় ধ্বনি, তালব্য ধ্বনি। তাহলে উত্তর হবে কি? চ বর্গীয় ধ্বনি কতটি? চ বর্গীয় ধ্বনি হচ্ছে 4টি। বর্ণ হলে 5টি, ধ্বনি হলে 4টি। তাহলে আমরা বলেছি যে চ বর্গীয় বর্ণ বা তালব্য বর্ণ 5টি, চ তালব্য ধ্বনি বা চ বর্গীয় ধ্বনি হচ্ছে 4টি। তালব্য ধ্বনি, চ বর্গীয় ধ্বনি 4টি, ইওটা বর্ণ, ধ্বনি না। আর এই চ, ছ, জ কে বলা হচ্ছে আবার ঘৃষ্ট ব্যঞ্জন। চ, ছ, জ কে বলা হচ্ছে আবার ঘৃষ্ট ব্যঞ্জন। আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে, বা আমার ক্লাস কি বোঝা যাচ্ছে? আমার ক্লাসটা সবার কেমন লাগলো একটু যদি ভাইয়াকে কমেন্ট করে জানাতে পারেন। আমার ক্লাসটা সবার কেমন লাগলো, সবার কেমন লাগলো একটু ক্লাসটা সবাই একটু জানাবেন।
সবাই একটু জানাবেন ক্লাসটা কেমন লাগলো। প্রিয় ভাই বোন আমার, যদি যদি ভালো লাগে তাহলে আমার ক্লাস যারা নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই সাইদুল স্যারের পেজে আমাদের যে রেগুলার কোর্স আছে অবশ্যই সেই পেজে নক দিয়ে আমাদের রেগুলার কোর্সে ভর্তি হয়ে যাবেন। ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই আলহামদুলিল্লাহ আপনার ক্লাসটা অসাধারণ লেগেছে, আপনাকে পেইড ব্যাচের শিখে চাই। আচ্ছা, পেইড ব্যাচের শিক্ষক ইনশাল্লাহ পাবেন, কিন্তু এর আগে যারা আমার প্রিয় ভাই বোন ভর্তি হননি তারা দ্রুত আমাদের পেজে নক দেবেন ভর্তি হওয়ার জন্য। আর আমাদের এই যে প্রশ্নগুলো আলোচনা করলাম এই প্রশ্নগুলো এমন ভাবে আলোচনা প্লাস বিস্তারিত বলা বোঝানোর এরকম ক্লাস চান কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন যেন আপনাদের প্রশ্ন অনুসারে আমরা আপনাদের চাহিদা অনুসারে ইনশাল্লাহ আমরা ক্লাস দেব। এরপরে এভাবে একদম বেসিক থেকে ইংলিশ, একদম বেসিক থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যারা যারা বাংলা ক্লাস চান বা বাংলা শিখতে চান, একদম বেসিক থেকে যারা যারা আমার এই বাংলা শিখতে চান তাহলে অবশ্যই তারা কমেন্টে জানা দেবেন এবং আমাদের পেজে মেসেজ দেবেন এবং আমাদের যেই কোর্সটা চালু আছে অবশ্যই সেই কোর্সে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ। জাহিন ভাইয়ার ক্লাস, আপনাদের ভালোবাসার জাহিন ভাইয়ের ক্লাস ইনশাআল্লাহ খুব দ্রুতই পাবেন। প্রিয় ভাই বোন আমার, একবারে বেসিক থেকে যারা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান শিখতে চান অবশ্যই আমাদের এই কোর্সে যুক্ত হয়ে যাবেন, আমাদের পেজে মেসেজ দেবেন, মেসেজ দিয়ে দ্রুত ভর্তি হয়ে যাবেন। যত দ্রুত ভর্তি হবেন ইনশাল্লাহ তত দ্রুত দেখা পাবেন, তত দ্রুত আমরা ক্লাস শুরু করতে পারবো, তত দ্রুত আপনার স্বপ্নটাকে পূরণ করবেন, তত দ্রুত আপনি আপনার ইনকামের টাকা দিয়ে বাবা মাকে পোশাক বা কোনো কিছু কিনে দিতে পারবেন, বাবা মার মুখে হাসি ফোটাতে পারবেন ইনশাআল্লাহ। দ্রুত আমাদের কোর্সে ভর্তি হয়ে যাবেন। একদম বেসিক থেকে আমাদের কোর্সটা শুরু, একদম শূন্য থেকে আমাদের কোর্সটা শুরু হবে ইনশাআল্লাহ। যারা যারা আমাদের ক্লাসটা করতে চান, যারা যারা আমার ক্লাসটা করতে চান বা যারা যারা আমাদের এই কোর্সে ভর্তি হতে চান, এখন আপনাদের অফার চলছে, এখন আপনাদের অফার চলছে। কত স্যার? 1450। এই মুহূর্তে যারা ভর্তি হবেন তারা আমাদের এই কোর্স ফি পেয়ে যাচ্ছেন কত? 1450, যেটার আমাদের পূর্বের মূল্য ছিল 1800 না স্যার? 1800 প্লাস। এখন আপনাদের জন্য অফারটা থাকবে, এখন এই মুহূর্তে আপনাদের জন্য অফার থাকবে, যারা জাহিন ভাইয়ের ক্লাস ভালো লেগেছে, যারা জাহিন ভাইয়ের ক্লাস নিয়মিত চান তাদের জন্য জাহিন ভাইয়ের পক্ষ থেকে 1450 টাকা ইনশাল্লাহ আমাদের কোর্সে ভর্তি হয়ে যাবেন। যত দ্রুত সম্ভব আমাদের পেজে মেসেজ দেন, ইনশাল্লাহ আমাদের কমিউনিকেশন টিম আপনার সাথে যোগাযোগ করবে। ইনশাআল্লাহ আমাদের পেজে নক দিলে আপনাকে বিস্তারিত জানানো হবে। পেইড ব্যাচ কি? অনেকে প্রশ্ন করেছেন পেইড ব্যাচ কি। পেইড ব্যাচ হচ্ছে আমরা যেখানে রেগুলার ক্লাস নিয়ে থাকি, আমরা অনলাইনে বা ফ্রি লাইভ ক্লাসটা খুবই কম নেই, আমরা পেইড ব্যাচের ক্লাসটাই রেগুলার চলমান থাকে। ওখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, তারপর হচ্ছে গণিত, একদম বেসিক থেকে শেখানো হয়। বিভিন্ন জব, সামনে প্রাইমারির সার্কুল আছে, তারপরে 49তম বিসিএস সার্কুল আছে, এই সকল জবের ক্ষেত্রে আমাদের আলাদা আলাদা পেইড ব্যাচ চালু আছে। যারা আমাদের এই অফারে ভর্তি হতে চান তারা দ্রুত আমাদের পেজে মেসেজ করবেন যে আজকে স্যার আজকে ভর্তি হবো, বা ভাইয়া আজকে ভর্তি হবো, বা আগামীকালকে ভর্তি হবো, আমাদের অফারটা যেন চালু থাকে। 1450 টাকা ইনশাল্লাহ আপনারা ভর্তি হতে পারবেন।
আমাদের কষ্ট হচ্ছে প্রাইমারি নিবন্ধন, যারা পেইড ব্যাচে ভর্তি হতে যাচ্ছেন, এখন বর্তমানে যেগুলো আমাদের কোর্স রানিং আছে সেটা হচ্ছে প্রাইমারি নিবন্ধন এবং 10ম থেকে 20তম গ্রেড পর্যন্ত, 10ম থেকে 20তম গ্রেড পর্যন্ত, 10ম থেকে 20তম গ্রেড পর্যন্ত যে সকল চাকরি আছে সে সকল চাকরি সম্পূর্ণ কোর্স একদম বেসিক থেকে ইনশাল্লাহ শুরু করব। আর যদি ফুল ক্লাস কোন টপিক্সের জাহিন ভাই যদি আপনার ফুল ক্লাস নেয়, ইনশাল্লাহ ওই টপিক সম্পর্কে এক বিন্দু পরিমাণ কোনো সমস্যা আপনি পাবেন না। এটা আমি গ্যারান্টি, এটা জাহিন ভাই নিজে গ্যারান্টি। ওই টপিক্সে আপনার কোনো সমস্যা থাকবে না। যখন ধ্বনিতত্ত্ব পড়াবো, ধ্বনিতত্ত্বে কোনো সমস্যা থাকবে না। যখন সন্ধি পড়াবো, সন্ধিতে কোনো সমস্যা থাকবে না। যখন সমাস পড়াবো, সমাসে কোনো সমস্যা থাকবে না। আমি গ্যারান্টি, কারণ সেইভাবে আপনাকে শেখানো হবে। আমার ক্লাস করার পরের দিন থেকে আপনি নিজে ক্লাস করাতে পারবেন ইনশাআল্লাহ। যারা দ্রুত যারা আমাদের এই প্রাইমারি নিবন্ধন এবং 10 থেকে 20তম গ্রেডের যে জবগুলো আছে সেই জবের আমাদের এখন ব্যাচ চলমান, যারা ভর্তি হতে চান দ্রুত আমাদের পেজে নক দেবেন। আমাদের ফুল কোর্স 1450 টাকা, 1450 টাকা। যত দ্রুত ভর্তি হতে পারবেন আমাদের এই ডিসকাউন্ট মূল্যটা থাকবে, যেটা পূর্বে ছিল 2800, 3000 টাকা, 1800 টাকা। এখন আজকের জন্য বা আগামীকালকের জন্য শুধু মেসেজ দিয়ে রাখবেন যে 1450 টাকায় অফারে ভর্তি হতে চাই। আচ্ছা, যদি পরবর্তীতে ভর্তি হন তাহলে দেখবেন যে পাবো কি, যে প্রাইমারি শিক্ষক নিয়োগ ফুল কোর্স কত টাকা ছিল? 3500 টাকা। আচ্ছা, আমার এখানে একটু ভুল আছে, 1750 টাকা। আচ্ছা, এরপরে যদি প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ ফুল কোর্স ভর্তি হতে চান তাহলে 3500, কিন্তু আজকে লাইভ ক্লাসের মাধ্যমে ভুল হলে 1700 ভর্তি হয়ে গেলে 1750। এরপরে 19তম নিবন্ধন প্রিলি ফুল কোর্সে ভর্তি হলে পরে 3500 ছিল, এখন আজকে লাইভ ক্লাসে ভর্তি হয়ে গেলে 1750 টাকা, 1750 মাত্র। আবার 10ম থেকে 20তম গ্রেডে প্রিলি এবং লিখিত দুইটা একসাথে, এক ঢিলে দুই পাখি, প্রিলি এবং লিখিত, এক ঢিলে দুই পাখি, প্রিলি এবং লিখিত দুইটা একসাথে পাবেন মাত্র 1750 টাকায়। এবং আমাদের যে ক্লাসগুলো হবে সেটা, আমাদের ক্লাসটা একদম সম্পূর্ণ রেকর্ড থাকবে। আপনারা যে ক্লাসগুলো পেইড ব্যাচে করবেন আমাদের ওখানেও লাইভ ক্লাস হবে। সেই ক্লাসগুলো আপনারা সময় মতো না করতে পারলে, দেখা যাচ্ছে অনেকের অনেক ব্যস্ততা থাকে, করতে পারছেন না বা আসতে পারছেন না, আমাদের সাথে যুক্ত হতে পারছেন না, তারা পরবর্তীতে সেই ক্লাসগুলো করে নিতে পারবেন। প্রতিটি ক্লাসের এক্সাম নেওয়া হবে, যেটা আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এক্সাম নেওয়াটা। আপনি শেখার পরে যদি ওটার এক্সাম না হয় তাহলে আপনি বুঝতে পারবেন না ওটার উপর আপনার কতটুকু আয়ত্ত আছে, ওটার উপর আপনার কতটুকু ধারণা হয়েছে, ওটার উপর কতটুকু কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে সেই সম্পর্কে আপনার ধারণা হবে না। এর জন্য যত বেশি এক্সাম দিতে পারবেন তত বেশি ভালো। তার মানে আমাদের ক্লাসটা রেকর্ডও পাচ্ছেন, আবার ক্লাসের এক্সামও পাচ্ছেন। 4টি বিষয়ে প্রায় 1200 টাকা মূল্যের হাইলাইটস পাবেন ফ্রিতে, একদম ফ্রি। তাহলে আমাদের এই 1750 টাকার যে কোর্সটা আছে এই কোর্সে ভর্তি হতে পারলে আচ্ছা, ধন্যবাদ। আপনাদের একটা সুখবর, আমি যেহেতু ভুল করে বলে ফেলেছিলাম 1750-এর জায়গায় ভুল করে বলে ফেলেছিলাম 1450। ইনশাআল্লাহ আজকে যদি আমার লাইভ ক্লাসে দেখে ভর্তি হন এবং বুকিং দেন তাহলে অবশ্যই আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট, জাহিন ভাইয়ার পক্ষ থেকে স্পেশাল ডিসকাউন্ট, আজকে লাইভ ক্লাসের পক্ষ থেকে স্পেশাল ডিসকাউন্ট 1450 টাকা দিলে ইনশাআল্লাহ আমাদের কোর্সে ভর্তি হতে পারবেন।
1450 টাকা দিলেই ইনশাল্লাহ আমাদের কোর্সে ভর্তি হতে পারবেন। যারা ভর্তি হননি দ্রুত ভর্তি হয়ে যাবেন, দ্রুত ভর্তি হয়ে যাবেন। আর 3500 টাকাও না, 1750 টাকাও না, শুধুমাত্র আজকের ক্লাসের জন্য আপনাদের কাছ থেকে যদি আমি ভুল করে বলে ফেলেছিলাম, যেহেতু আমরা ভুল করে বলে ফেলেছিলাম, আমাদের কর্তৃপক্ষ জানিয়েছে যে আপনি যেহেতু বলছেন আপনার পক্ষ থেকে এই ডিসকাউন্টটা, আমার পক্ষ থেকে আজকের এই ডিসকাউন্ট 1450 টাকায় ফুল কোর্স পাবেন। 1450 টাকা ইনশাআল্লাহ ফুল কোর্স পাবেন। শুধু কোর্স না, 1450 টাকায় ভর্তি হলেন, ঠিক আছে, 1450 টাকা ভর্তি হলেন। একটা ব্যাপার বুঝছেন যে 1450 টাকা ভর্তি হওয়ার পরে আপনি এখানে 1200 টাকা শুধু বই ফ্রি পাচ্ছেন। 1450 টাকা যদি আপনি ভর্তি হন, তাহলে ভর্তি হওয়ার পরে 1200 টাকার শুধু 1200 টাকার মূল্যের হাইলাইটস পাবেন একদম ফ্রিতে। আচ্ছা, আমাদের সাথে যোগাযোগ করার জন্য বিকাশ পার্সোনাল অফারে ভর্তি হতে আমি লাইভ ক্লাসে থাকাকালীন এই নম্বরে যোগাযোগ করবেন 01767265758 265758। এটা আমাদের পার্সোনাল নাম্বার। বিকাশ বা নগদ দুটোই আছে। সেন্ড মানি করে অবশ্যই পেমেন্ট ডান লিখুন, তাহলে আমরা এখনই সিক্রেট গ্রুপে, অর্থাৎ আমাদের যে পেইড ব্যাচের যে গ্রুপটা আছে সেই গ্রুপে যুক্ত করে দেব। আর রকেট নাম্বার 01306859293। সবাই স্ক্রিনশট দিয়ে নাম্বারটা দ্রুত রেখে দেবেন। আমাদের এই লাইভ থাকাকালীন অবস্থায় যদি ভর্তি হতে পারেন তাহলে অবশ্যই 1450 টাকায় জাইন ভাইয়ের স্পেশাল ডিসকাউন্ট লুফে নিতে পারবেন। আচ্ছা, ক্লাস চলমান অবস্থায়, আমাদের লাইভ থাকা অবস্থায়, লাইভ ক্লাস চলমান অবস্থায় যদি কেউ ভর্তি হতে চান বা দ্রুত ভর্তি হতে চাচ্ছেন, তারা দ্রুত যোগাযোগ করবে। আমাদের লাইভের ক্লাসে থাকা অবস্থায় যোগাযোগ করবেন এই নাম্বারে 01767265758 অথবা আমাদের রকেট নাম্বার 01306589293 নাম্বারে আমাদের লাইভ ক্লাস থাকা অবস্থায় যদি আপনারা বুকিং করেন অথবা ভর্তি হতে চান, তাহলে আমাদের আজকের এই জাইন ভাইয়ের পক্ষ থেকে যে অফারটা 1450 টাকার যে অফারটা, ইনশাল্লাহ এই অফারটা আপনি পাবেন। এই অফারটা আপনি পাবেন। যদি লাইভ ক্লাস বন্ধ হয়ে যায় তাহলে হয়তো বা আমার পক্ষে দেওয়া আর সম্ভব না, বা আমার এখতিয়ারে থাকবে না। আপনাদের তখন 1750 টাকা অথবা 3500 টাকা দিয়ে ভর্তি হতে হবে। যারা যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যাবেন আমরা লাইভ ক্লাসে থাকা অবস্থায়। এটা চলছে জাহিন ভাইয়ের পক্ষ থেকে স্পেশাল ডিসকাউন্ট। যারা যারা জাহিন ভাইয়ের পেইড ব্যাচের ক্লাস চান তারা অবশ্যই আজকেই ভর্তি হয়ে যাবেন। ভর্তি ফি কত সেটা তো বলেই দিয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যারা এখনো ভর্তি হননি বা ভর্তি হতে যাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমাদের টিম আপনাদের সাথে কথা বলবে, যোগাযোগ করবে। আজকে আমাদের এ পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া ও শুভকামনা। ইনশাল্লাহ সফলতার শেষ পর্যন্ত আমরা আছি আপনাদের সাথে। ইনশাল্লাহ আপনারাও থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।